হ্যালো, সাউন্ড ঠিক আছে কিনা? ওকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি। আমাদের আজকের সমাসের মাত্র 10 ঘন্টায় আমরা পুরো সমাস শিখতে চাই। এই প্ল্যানের আজকে প্রথম অংশ আমাদের সমাস পার্ট 1। তো আজকের প্রথম অংশে আমরা সমাসের বেসিক জিনিসগুলো শিখে নিতে চাই এবং সেই সঙ্গে আমাদের আজকে সহ সব মিলে 5 দিনে মোট 10 ঘন্টা আমরা ক্লাস করব এবং এই ক্লাসে আমরা সমাসের একেবারে আদ্যপান্ত খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করে শিখে নেব ইনশাল্লাহ। তো আমি একটু অপেক্ষা করছি তোমাদের যুক্ত হওয়ার জন্য। তোমরা কিছুক্ষণ যুক্ত হয়ে পড়লেই আমরা ক্লাসটা শুরু করে দেব। তো আমরা জানি যে আমাদের আসলে সব সময় ব্যাকরণের সবচাইতে কঠিন লাগে যে টপিকটা, সেটা হচ্ছে সমাস। ছোটোবেলা থেকে আমরা সমাস এত 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 করে পড়ি, কিন্তু তারপরেও এই সমাসটা পরীক্ষায় গিয়ে কোনোভাবে কিন্তু আমরা পারি না। তো পরীক্ষায় গিয়ে কেন পারি না তার একটা বিশেষ কারণ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে পড়লে আমরা পরীক্ষায় গিয়ে সমাসে একদম কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, এই জিনিসটাও আজকের ক্লাসে আমরা শিখব। তো আজকের ক্লাসটি সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার ক্লাস হতে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো অনেকে যুক্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই। সাবিহা ঐশী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নাইমা রহমান, নীরব। অ্যাপে ক্লাস করছিলে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমরা সবাই জানি আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু সমাস রয়েছে। সমাস থেকে আমাদের ইন্টারমিডিয়েটে প্রশ্ন হয় বাধ্যতামূলকভাবে, এখান থেকে প্রশ্ন হয়। আর দ্বিতীয়ত, শুধু আমাদের এই এইচএসসি না, আমাদের এইচএসসি ছাড়াও এরপরে যখন আমরা অ্যাডমিশনে যাব বা তারপরে তুমি সারা জীবনে যত জায়গায় যত ধরনের পরীক্ষায় দাও না কেন, তোমাকে কিন্তু সমাসটা পড়তেই হবে এবং সমাস থেকে কিন্তু প্রশ্ন হবেই। তো সেই কারণে সমাস এমন একটা টপিক যে টপিকটা আমাদের সারা জীবন কাজে লাগে। ব্যাকরণের অন্য টপিকগুলো কোনো কোনো সময় নাও লাগতে পারে, কিন্তু সমাস টপিকটা এমন যে এটা তোমার সবসময়ই সারা জীবন কাজে লাগবে। তো সেই জায়গা থেকেই আমাদের এই সমাসটা নিয়ে এত গুরুত্ব দেওয়া, এবং যাতে আমরা খুব ভালো করে শিখে নিতে পারি সামনের জীবনে তোমার যখনই এটা প্রয়োজন হবে তখনই যেন তোমাকে এটা নিয়ে আর বিপদে পড়তে না হয়, সেই জন্য আমাদের তোমাদের জন্য এই উদ্যোগ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমরা ক্লাসে চলে যাব। আমার মনে হয় আমরা ক্লাসে চলে যাব। আমাদের দেখছে তামিমা আক্তার, নাইমা রহমান, আবুল খায়ের, তারান্নুম হুমায়রা, মোশারেফ খান, সুমাইয়া ইসলাম, রুমানা। বা চমৎকার, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। হ্যাঁ, একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দাও যাতে তারা দ্রুত ক্লাসে চলে আসে। আমরা ক্লাসটা একটু সময় নিচ্ছি, কারণ ক্লাসটা একবার শুরু করে দিলে কেউ যদি 1-2 মিনিট মিস করে ফেলে তাহলে পরে সে একটু সমস্যায় পড়বে পরবর্তী অংশে। সেই কারণে আমরা চাচ্ছি যে সবাই চলে আসুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করি, যাতে সবাই একদম শুরু থেকে ক্লাসটা পেয়ে যায়। শিহাব, ভালো আছি। ওকে, একে বিশ্বাস, অহনা, খাদিজা আক্তার, রিমান হাওলাদার, মিম, আমাদের বিএস মিম, ইসরাত জাহান মিমকে মেনশন করেছে। গুড। বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দিও। আর এই ভিডিওটা অবশ্যই মানে যাতে সবাই দেখতে পারে, তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম মিতু, তাসনিয়া ফারিন, অহনা, তাসমিয়া। আচ্ছা, আবুল খায়ের বলছে আমার নাম রেশমা। ওকে, তার মানে আইডিটা হচ্ছে অন্য কারো। ওকে, তারান্নুম হুমায়রা, রীতা বেগম। ওকে, গুড। ঝটপট যুক্ত হয়ে যেতে হবে, হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে এক নিমিষে চোখের পলকে কিভাবে সমাস আমরা চিনতে পারবো, সেই জিনিসটা দিয়ে কিন্তু আজকে ক্লাসটা শুরু হবে। তন্ময় দেখছে, সিয়াম আছে, আবির আছে, মেহেরিন মুসা আছে। ওকে,
আনোয়ার হোসাইন, ওকে। আমার মনে হয় যে আমরা প্রায় 5 মিনিট সময় অপেক্ষা করেছি, আমরা ক্লাসে ঢুকে যাব, তারপরে যারা যুক্ত হবে তারা ধীরে ধীরে যুক্ত হোক। অনেক বেশি অপেক্ষা ছিলাম আজকের ক্লাসের জন্য। আচ্ছা, মিফতাহুল জান্নাত, তাহমিনা, কাজী নূর, ঠিক আছে, চলো আমরা ক্লাসে চলে যাই। যেহেতু হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ক্লাসটা সকল জায়গায় থাকবে, আমাদের অ্যাপে, ওয়েবসাইটে, সব জায়গায়, ইউটিউবে, সব জায়গাতে ক্লাসটা থাকবে ইনশাল্লাহ। তবে একটা ব্যাপার হচ্ছে, ক্লাস কিন্তু অবশ্যই লাইভ ক্লাসে যেভাবে শেখা যায়, রেকর্ডেড ক্লাসে কিন্তু ওই জিনিসটা, ওই ফ্লেভারটা পাওয়া যায় না, সে কারণে লাইভ ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তা আমাদের আজকের ক্লাস সমাস পার্ট 1। আজকে আমাদের টপিক রয়েছে সমাসের সংজ্ঞা, প্রাথমিক আলোচনা এবং সমাস চেনার উপায়। এ হচ্ছে আজকে আমাদের টপিক। আরেকটা হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যেতে চাই সমাসের সংজ্ঞায়। দেখো, প্রথম কথা হচ্ছে, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। মানে সমাসের মাধ্যমে কি করা হয়, একাধিক পদকে একটা পদে পরিণত করা হয়। যেই নিয়মে একাধিক পদকে একটি পদে পরিণত করা হয় সেটি হচ্ছে সমাস। সংজ্ঞায় কি বলছে দেখো, সম্বন্ধ আছে মানে সম্পর্ক আছে এমন একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটি পদের গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা থেকে দেশ সেবা, অর্থাৎ দেখো, দেশের সেবা একাধিক পদ ছিল, 2টা পদ ছিল, একটা পদে রূপান্তরিত হলো দেশ সেবা। শান্ত শিষ্ট থেকে শান্ত শিষ্ট, এটা শান্ত ও শিষ্ট থেকে শান্ত শিষ্ট। এরকম খেয়াল করে দেখো, সমাস সম্পর্কে আলোচনা করা হয় কোথায়, শব্দতত্ত্বে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। আর সমাস একটি সংস্কৃত ভাষার শব্দ এবং এটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আর সমাসের বিশ্লেষিত রূপ কি, সম যুক্ত অস যুক্ত অ। তাহলে সমাস কি জিনিস, সম্পর্কযুক্ত একাধিক পদকে মিলিয়ে একটি পদে পরিণত করা হয় যেই নিয়মে, সেটি হচ্ছে সমাস। তো সমাস ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এটি সমাস শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, যার প্রকৃতি প্রত্যয় হচ্ছে সমযুক্ত অসযুক্ত অ। এটা বেসিক। আমরা সমাস নির্ণয়ে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। আসো, সমাসের রীতি কোথা থেকে এসেছে দেখো, আমরা যেহেতু ইতিমধ্যেই বলেছি সমাস শব্দটাই কিন্তু এসেছে সংস্কৃত ভাষা থেকে। তো সমাসের রীতি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে, সংস্কৃত ভাষা থেকে সমাসের রীতিটা বাংলা ভাষায় এসেছে। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। এখানে একটি বিষয় অবশ্যই বুঝতে হবে, আর তা হলো পদের অর্থ সম্বন্ধ ব্যতীত সমাস হয় না। তার মানে ইচ্ছা মতো 2-3টা পদকে মিলিয়ে একটি পদে পরিণত করে দিলেই কিন্তু সমাস হয় না। যেই পদগুলো মিলে একটি পদে পরিণত হবে, ওই পদগুলো সবই কিন্তু সম্পর্কযুক্ত হবে, পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত হতে হবে। তো সমাস শব্দের অর্থ কি বলেছি, সংক্ষেপণ। আরেকটা কি বলেছি, একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ সমাসের মাধ্যমে একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয়। তো সমাস সৃষ্টির উদ্দেশ্য কি, সমাস সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা। অর্থাৎ যেমন আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, এটা এক পদে রূপান্তর করলে কি হয়, সিংহাসন। তাহলে কি করলাম আমরা, এই যে 3টা পদকে একটা পদে পরিণত করলাম, তার ফলে কি হলো, বাক্যের মধ্যে কিন্তু শব্দের পরিমাণ কমে গেল। তাই বলছে বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা হচ্ছে সমাসের উদ্দেশ্য। খেয়াল করে দেখো, এই একই কাজ কিন্তু আমাদের সন্ধির মাধ্যমেও করা হয়। সন্ধিতেও কিন্তু একাধিক পদ মিলে একটা পদ তৈরি হয়। যেমন সন্ধিতে আমরা এরকম দেখি না যে বিদ্যা যুক্ত আলয়, বিদ্যাযুক্ত আলয় কি হয়, আমরা সবাই জানি বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় হয়, তাই না, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। তো খেয়াল করে দেখো, সন্ধির মাধ্যমে তো এটা তো সন্ধি করলাম, সন্ধির মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিদ্যা একটা পদ, আলয় একটা পদ, 2টা পদ মিলে একটা পদে পরিণত হলো। তাহলে সন্ধিতেও তো 2টা পদ মিলে একটা পদে পরিণত হচ্ছে, আবার সমাসেও একাধিক পদ মিলে একটা পদে পরিণত হচ্ছে। তার মানে সন্ধি এবং সমাসের কাজ তো অনেকটা কাছাকাছি। অনেকটা কাছাকাছি হলেও সন্ধি এবং সমাস কিন্তু এক জিনিস নয়, অনেক বিশদ পার্থক্য আছে। খেয়াল করে দেখো, সন্ধি আর সমাস একই মনে হলেও এদের মধ্যে রয়েছে পার্থক্য। পার্থক্যটা কোথায়, সমাসে পদের মিলন ঘটে, কিসের মিলন ঘটে,
পদের, আর সন্ধিতে মিলন হয় কিসের? ধ্বনির। এই দুইটা হচ্ছে পার্থক্য। সমাসে মিলন হয় পদের আর সন্ধিতে মিলন হয় ধ্বনির। খেয়াল করে দেখো সন্ধিতে ধ্বনির মিলন কিভাবে হয়। এই যে আমরা এরকম শিখেছি বিদ্যা, যেমন এই প্লাস্টিনের আগে আছে কি? বিদ্যার শেষে আ আছে, আবার প্লাস্টিনের পরে কি আছে? আ আছে। তাহলে এখানকার আ ধ্বনি আর এখানকার আ ধ্বনি এই দুইটা মিলে কিন্তু সন্ধি তৈরি হচ্ছে। তার মানে সন্ধির ক্ষেত্রে দুইটা ধ্বনির মিলন হচ্ছে, কিন্তু সমাসের ক্ষেত্রে একাধিক পদের মিলন হচ্ছে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। আমরা পার্থক্যগুলো দেখব সামনের অংশে। সমাস নিষ্পন্ন শব্দকে সমস্ত পদ বলে, যা পূর্বপদ ও পরপদের সমন্বয়ে গঠিত। এইগুলো আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, আমরা সন্ধি এবং সমাসের পার্থক্যটা একটু দেখব। তার আগে আমরা আমাদের সমাসে কি কি থাকে সেইগুলো একটুখানি দেখে নিই। দেখো, সমাসের সাথে সম্পর্কিত 5 ধরনের উপাদান আছে। কত ধরনের উপাদান? 5 ধরনের উপাদান। 5 ধরনের উপাদান কি কি দেখো আমরা বলছি। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, একটা হচ্ছে সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ, একটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, একটি হচ্ছে সমস্যমান পদ। এইগুলো হচ্ছে আমাদের সমাসের উপাদান। এই জিনিসগুলো আমরা এখন শিখবো। একদম পয়েন্টে আমরা ঢুকে যাচ্ছি। এবার খুব ভালো করে সামনের সময়টা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা একদম সমাসের বেসিক জায়গাতে এবার কিন্তু প্রবেশ করছি। ভালো করে খেয়াল করো। তো আমরা এখানে একটা স্লাইডে দেখতে পাচ্ছি সমাস কিভাবে হয়। আমরা যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, সেটা আমি এখানে উদাহরণটা দিয়েছি। দেখো, আমি যেটা বললাম যে একাধিক পদ মিলিতভাবে একটি পদে পরিণত হলে সেটাকে বলা হয় সমাস। একাধিক পদ মিলিতভাবে একটি পদে পরিণত হয়। তো খেয়াল করে দেখো, সিংহ চিহ্নিত আসন কয়টি পদ আছে? 3টি পদ। তো এই 3টি পদ মিলে কিন্তু একটি পদে পরিণত হয়েছে। যেই নিয়মে হয়েছে সেটি হচ্ছে সমাস। ঠিক আছে, এরকম একাধিক পদ মিলিতভাবে একটি পদে পরিণত হলে সেটাকে কি বলা হয়? সমাস। খেয়াল করে দেখো, এই যে সমাসে একাধিক পদকে মিলিত করে যে আমরা একটি পদে পরিণত করছি, একাধিক পদকে মিলিত করার পর যে একটি পদ আমরা পাচ্ছি, এই পদটাকে কি বলা হয়? সমস্ত পদ। এর আরও 2টি নাম আছে, একটু আগে আমরা সেই স্লাইডে দেখিয়েছিলাম। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। কি বলা হয়? সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। আরও একবার বলছি, একাধিক পদকে মিলিত করার পরে যে একটি পদ পাওয়া যায়, এই পদটিকে কি বলে? সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। এখন খেয়াল করে দেখো, এই যে সমস্ত পদ, সমস্ত পদের মধ্যে কিন্তু কিছু পদ থাকে। যেমন এই সমস্ত পদের মধ্যে কি আছে দেখো, সিংহ আর একটা আছে আসন, তাই না? সিংহাসনের মধ্যে 2টা পদ পাচ্ছি আমরা। কি কি পাচ্ছি? সিংহ আর একটা পাচ্ছি আসন। এই যে সমস্ত পদের মধ্যে যেই পদগুলো থাকে এইগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। তাহলে দেখো, যেহেতু সিংহাসনের মধ্যে 2টা পদ আছে, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন, তাই এই সিংহটা একটা সমস্যমান পদ, আসনটা একটা সমস্যমান পদ। দেখো, সেটা আমরা এখানে দেখিয়েছি। এই যে সিংহ একটা সমস্যমান পদ, আসন একটা সমস্যমান পদ। ঠিক আছে, তাহলে আরও একবার বলছি যে একাধিক পদকে মিলিত করার পর আমরা যে একটি পদ পাচ্ছি এটাকে বলা হয় সমস্ত পদ। এই সমস্ত পদের মধ্যে কিছু পদ থাকে, যেমন এখানে আছে সিংহ আর আসন। এই সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে সেইগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি পদ বলা হয়? সমস্যমান পদ। তাহলে এই সমাসটাতে সিংহ একটা সমস্যমান পদ, আসন একটা সমস্যমান পদ। আর এই সমস্যমান পদগুলোর মধ্যে যেটা পূর্বে থাকে সেটা হচ্ছে পূর্বপদ, যেটা পরে থাকে সেটা হচ্ছে পরপদ। দেখো, এখানে যে সিংহ আর আসন, এর মধ্যে পূর্বে আছে কি? সিংহ, তাহলে এটা হচ্ছে পূর্বপদ। আর যেটা পরে আছে সেটা হচ্ছে আসন, এটা হচ্ছে পরপদ। এইটা আমরা দেখো এই জায়গাটায় দেখিয়েছি যে সিংহ হচ্ছে পূর্বপদ আর আসন হচ্ছে পরপদ। পরপদ এর আরেক নাম হচ্ছে উত্তরপদ। পরপদ এর আরেক নাম কি? উত্তরপদ। এখন দেখো, এই যে সমস্ত পদ, এই সমস্ত পদকে ভাঙলে কিন্তু আমরা একটা বাক্য পাই, তাই না? এই যে সিংহাসনকে ভেঙে আমরা কি পেয়েছি? সিংহ চিহ্নিত আসন। সমস্ত পদকে ভাঙলে যেই বাক্যটা আমরা পাই, এই বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এই যে সিংহ চিহ্নিত আসন যে বাক্যটা পেলাম, এই বাক্যকে কি বলা হয়? ব্যাস বাক্য,
বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে এবার ভালো করে দেখো, আমি আরও একবার বলছি, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমাস আমরা যখন নির্ণয় করতে যাব তখন এই প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। তাহলে আরেকবার দেখো, সমাসের নিয়মে একাধিক পদকে মিলিত করার পর যেই পদটা পাওয়া যায় এটাকে বলা হয় সমস্ত পদ। এই সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখন সমস্ত পদের মধ্যে কিছু পদ থাকে, যেমন এখানে আছে সিংহ আর আসন। তো সমস্ত পদের মধ্যে যেই পদগুলো থাকে সেইগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি পদ বলে? সমস্যমান পদ। সেই কারণে এখানে সিংহ একটা সমস্যমান পদ, আসন একটা সমস্যমান পদ। আর সমস্যমান পদগুলোর মধ্যে যেটা পূর্বে থাকে সেটা হচ্ছে পূর্বপদ, আর যেটা পরে থাকে সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। আমরা একটু সমাস নির্ণয়ের দিকে যাব, তার আগে আমরা সন্ধি ও সমাসের পার্থক্যটা দেখে নিই। দেখো, আগে বলেছি সন্ধিতে পদের মিলন ঘটে, আর সমাসে পদের মিলন ঘটে, আর সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির। সমাসে পদের মিলন আর সন্ধিতে ধ্বনির মিলন হয়। তো এদের পার্থক্যগুলোকে একটু দেখি। দেখো, সন্ধির ক্ষেত্রে আমরা বলছি এটি শব্দের পাশাপাশি ধ্বনিগত মিলনে হয়। সন্ধিতে ধ্বনির মিলন হয়, কিন্তু সমাসের ক্ষেত্রে পদের অর্থগত মিলনে হয়। এটা হচ্ছে মূল পার্থক্য। সন্ধিতে ধ্বনির মিলন হয় আর সমাসে পদের মিলন হয়। সন্ধির মিলনটা হচ্ছে উচ্চারণগত, কারণ সন্ধিতে শুধু উচ্চারণের ব্যাপারটা ঘটে। দেখো, বিদ্যা আলয় উচ্চারণ করলে বিদ্যালয়, এই যে বিদ্যা আলয় একসাথে উচ্চারণ করলে বিদ্যালয়, তার মানে সন্ধির ক্ষেত্রে আমাদের কিন্তু উচ্চারণটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সমাসের মিলনটা কীরকম? অর্থগত। সন্ধির মিলনটা হচ্ছে উচ্চারণগত, এই দুইটা মিলে একটা ভিন্ন উচ্চারণ দিচ্ছে। বিদ্যা আলয় বিদ্যালয় ভিন্ন উচ্চারণ দিচ্ছে, কিন্তু সমাসের মিলনটা কিন্তু শুধু উচ্চারণগত না, এটা অর্থগত। কারণ সমাসের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত শব্দগুলো নিয়ে একটা শব্দ তৈরি হয়, এবং এই শব্দটা কিন্তু অর্থের দিক থেকে মিল থাকে। যেমন আমরা যখন বলছি, একটু আগে যে দেখলাম যে সিংহ চিহ্নিত আসন, এই সিংহ চিহ্নিত আসন এর যে অর্থ সিংহাসন, এর কিন্তু একই অর্থ। তার মানে সমাসের ক্ষেত্রে কিন্তু এই মিলনটা হয় অর্থগত। দেখো, সন্ধির ক্ষেত্রে পদ থেকে বিভক্তি লোপের ব্যাপার নেই, সন্ধিতে কোনো বিভক্তি লোপ টোপ পায় না, কিন্তু সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পায়। এটা একটু মাথায় রাখো, এটা আমরা যখন সমাসের বিস্তারিত ব্যাখ্যায় যাব তখন আমরা দেখব কিভাবে বিভক্তিটা লোপ পায়। এরপর আমরা দেখতে পাচ্ছি সন্ধিতে শব্দগুলো ক্রম পরিবর্তন না করে যুক্ত হয়। সন্ধির ক্ষেত্রে কিন্তু শব্দগুলোর পরিবর্তন হয় না, ক্রম পরিবর্তন হয় না। মানে যখন আমরা বলছি, মনে করো হিম যুক্ত আলয়, হিমযুক্ত আলয় কি হয়? হিমযুক্ত আলয় কি হয়? হিমালয়, তাই না? হিমযুক্ত আলয় হিমালয়। খেয়াল করে দেখো, সন্ধির ক্ষেত্রে যে শব্দটা শুরুতে থাকে সেটা শুরুতেই বসে, আর যেটা শেষে থাকে সেটা শেষেই বসে। যেমন এখানে হিম শুরুতে আছে, এখানে কিন্তু শুরুতেই বসেছে। আলয় শেষে আছে, এখানে কিন্তু শেষেই বসেছে। কিন্তু সন্ধির ক্ষেত্রে এটা হয়, তবে সমাসের ক্ষেত্রে কিন্তু এই ক্রমটা পরিবর্তন হতে পারে। যেমন সমাসের ক্ষেত্রে অনেক সময়, যেমন আমরা যখন বলি, ধরো একটা সমাস বললাম, অধম যে নর, অধম যে নর তাকে বলা হয় নরাধম। অধম যে নর, নরাধম। খেয়াল করে দেখো, এখানে নর শেষে আছে কিন্তু এখানে শুরুতে চলে এসেছে, অধম এখানে শুরুতে আছে কিন্তু এখানে শেষে চলে এসেছে। অর্থাৎ ব্যাপারটা মনে রাখতে পারো যে সন্ধির ক্ষেত্রে শব্দগুলো সিরিয়ালি বসে, যেইভাবে থাকে সেইভাবেই বসে, কিন্তু সমাসের ক্ষেত্রে কিন্তু এই ক্রমটা পরিবর্তন হতে পারে, আগে পিছে হতে পারে। এরপর আমরা বলছি কি, সন্ধিতে প্রত্যেক শব্দেরই অর্থ বজায় থাকে। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে সবগুলো শব্দের অর্থ বজায় থাকে। যেমন এখানে হিম মানে যা, এই যে এখানে হিম শব্দের অর্থ তা, এখানে আলয় মানে যা, এখানে আলয় শব্দের অর্থ তা। মানে সন্ধির ক্ষেত্রে সবগুলো শব্দের অর্থই কিন্তু বজায় থাকে। সমাসের ক্ষেত্রে তা হয় না। সমাসের ক্ষেত্রে কখনো প্রথম শব্দটার অর্থ গ্রহণ করে, কখনো দ্বিতীয় শব্দটার অর্থ গ্রহণ করে, কখনো কোনো অর্থই গ্রহণ করে না। ঠিক আছে? খেয়াল করে দেখো, এরপরে আসি 6 নম্বরে বলছি, সন্ধিতে হয় পদের সংকোচন। পদের সংকোচন, এই যে দুইটা পদ মিলে একটা পদ পরিণত হলো, তাই না? দুইটা পদ ধ্বনির মিলনের মাধ্যমে সংকুচিত হয়ে গেল, দুইটা ছিল একটা হয়ে গেল। কিন্তু সমাসের ক্ষেত্রে বাক্যের সংকোচন হয়। যেমন আমরা বললাম যে সিংহ চিহ্নিত আসন,
সিংহ চিহ্নিত আসন, এই যে পুরো একটা বাক্য, এইটা সংকুচিত হয়ে যাচ্ছে সিংহাসন। তার মানে সন্ধির ক্ষেত্রে কিন্তু কখনো বাক্যের সংকোচন হচ্ছে না, দুইটা শব্দের সংকোচন হচ্ছে, কিন্তু সমাসের ক্ষেত্রে পুরো বাক্যটার সংকোচন হচ্ছে। এই হচ্ছে আমাদের সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। এটা তোমরা একটু দেখে নেবে। আমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। আমরা সমাসের ক্ষেত্রে চলে যাব, খেয়াল করে দেখো। আমরা বলছি প্রথাগত বাংলা ব্যাকরণে সমাসের মধ্যে 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ভাব। এগুলো আমরা একটু পরে আলোচনা করব, কোনটা কোন পদে অর্থ প্রধান আমরা একটু পরে বলবো। দেখো, আমাদের প্রথাগত ব্যাকরণে যদিও সমাস আমাদের 6 প্রকার, কিন্তু নতুন যেই ব্যাকরণ বই, আমাদের নবম দশম শ্রেণীর নতুন বোর্ড ব্যাকরণ বই এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, এই দুইটা ক্ষেত্রেই কিন্তু সমাসকে 4 প্রকার বলা হয়েছে। কত প্রকার বলা হয়েছে? 4 প্রকার। প্রথাগত ব্যাকরণে সমাস হচ্ছে 6 প্রকার, কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে সমাস কত প্রকার? 4 প্রকার। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি আর কর্মধারয়। এই যে আমাদের অব্যয়ভাব সমাসটা বাদ গিয়েছে, এই সমাসটা কিন্তু বর্তমানে তৎপুরুষ সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর দ্বিগু সমাসটাকে বর্তমানে কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমি আরও একবার বলছি, যদি বলা হয় সমাস কত প্রকার, এটা প্রথাগত ব্যাকরণ অনুযায়ী আমাদের 6 প্রকার, তবে আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী এটা হচ্ছে 4 প্রকার। কীভাবে 4 প্রকার হলো? অব্যয়ভাব সমাসটা তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর দ্বিগু সমাসটা কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফলে আমাদের দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয় এই 4 প্রকার সমাস রয়ে গেছে। তবে আমরা কিন্তু 4 প্রকারে শিখব না, আমরা পুরো সন্ধি সমাসটাই শিখব। 6 প্রকার সমাস এবং এর সাথে যে আরও অপ্রধান সমাসগুলো আছে সেইগুলোও কিন্তু আমরা এখানে শিখব। খেয়াল করো, তো সমাস হচ্ছে আমাদের 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ভাব। এগুলো আমরা শিখতে চাই। একটা জিনিস দেখো, সমাস শেখার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই সমাস পড়ি, কিন্তু তারপরে বারবার কেন ভুল করি? পরীক্ষার হলে গিয়ে কেন পারি না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সমাস আমরা শিখি একভাবে, কিন্তু পরীক্ষায় আসে আরেকভাবে। মনে করো, সমাস শিখি আমরা কিভাবে? আমরা বললাম, যে উদাহরণটা আমি লিখেছিলাম সেটা আমি আরেকবার একটু হাতে লিখতে চাই। মনে করো, যখন বলছি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন কি হয়? সিংহাসন, তাই না? একটু আগে আমরা দেখলাম সিংহ চিহ্নিত আসন সিংহাসন। খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা কর্মধারয় সমাস, সেটা আমি একটু পরে শিখবো। আর কিন্তু আমি এখন প্রক্রিয়াটা বলতে চাই। খেয়াল করো কিভাবে শিখব। আমরা সাধারণভাবে সমাসটা কিভাবে পড়ি? আমরা এইভাবে পড়ি: সিংহ চিহ্নিত আসন সিংহাসন কর্মধারয় সমাস, সিংহ চিহ্নিত আসন সিংহাসন কর্মধারয় সমাস, মহান যে নবী মহানবী কর্মধারয় সমাস। এইভাবে আমরা সমাস মুখস্থ করি। তার মানে আমরা প্রথমে কি করি? ব্যাস বাক্যটা পড়ি, তারপরে আমরা সমস্ত পদটা পড়ি, তারপরে আমরা সমাসের নাম মুখস্থ করি। আগে ব্যাস বাক্য পড়ি, তারপরে সমস্ত পদ পড়ি, তারপরে সমাসের নাম মুখস্থ করি। কিন্তু দেখো, আমাদের পরীক্ষায় কখনোই কিন্তু প্রশ্ন আসে না যে সিংহ চিহ্নিত আসন কোন সমাস, তাই না? আমাদের পরীক্ষায় এইচএসসিতে প্রশ্ন আসে কিভাবে? আমাদের প্রশ্ন আসে নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তার মানে আমাদের পরীক্ষায় কিন্তু শুধু এই শব্দটা দেওয়া থাকে, শুধু এই শব্দটা দেওয়া থাকে। ওই শব্দ দেখে আমাদের চিনতে হয় এটা কোন সমাস। তাই আমরা যে চিরকাল সমাস এইভাবে শিখি যে ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস, সমাহার সমষ্টি মিলন থাকলে দ্বিগু সমাস, যার যাতে থাকলে বহুব্রীহি সমাস, এইভাবে যে আমরা পড়ি, এটা দিয়ে আসলে আমাদের কোনো কাজে আসে না। কারণ আমাদের পরীক্ষায় ওই ব্যাস বাক্যটা তো আসেই না, পরীক্ষায় তো ওই সমাহার সমষ্টি মিলন থাকেই না, পরীক্ষায় ওই ও এবং আর তো থাকেই না, তাই না? পরীক্ষায় থাকে শুধু শব্দটা। তার মানে আমরা যেই জিনিসগুলো দিয়ে সমাস চেনা শিখি সেই জিনিসগুলো তো পরীক্ষায় থাকেই না, যার ফলে আমরা সমাস এত পড়ি কিন্তু পরীক্ষায় গিয়ে পারি না। তাহলে পরীক্ষায় সমাস পড়ার জন্য আমাদের কি করতে হবে? পরীক্ষায় সমাস পড়ার জন্য আমাদের শিখতে হবে কি জিনিস জানো? সেটা হচ্ছে এই যে একটা শব্দ সিংহাসন, এই শব্দটা দেখেই আমি কিভাবে বুঝবো এটা কোন সমাস। কোনো ও এবং আর লাগবে না, কোনো সমাহার সমষ্টি মিলন লাগবে না, কোনো যার যাতে লাগবে না।
আমাদের শিখতে হবে যে একটা শব্দ দেখেই আমরা কিভাবে বুঝবো এটা কোন সমাস, কারণ আমাদের পরীক্ষার প্রশ্নে ওই শব্দটাই শুধু দেওয়া থাকবে। ওই শব্দটা দেখে আমাদের বুঝতে হবে এটা কোন সমাস এবং তার প্রেক্ষিতে সেটাকে আমাদের ব্যাস বাক্য করতে হবে। সো আমরা কিন্তু আজকের ক্লাসে প্রথমত এই জিনিসটাই শিখতে চাই যে আমরা একটা শব্দ দেখে কিভাবে বুঝবো যে এটা কোন সমাসের উদাহরণ। খেয়াল করো, এটার জন্য আমাদের একটা করে তথ্য মুখস্থ রাখতে হবে, একটা করে তথ্য। দেখো আমরা এখানে লিখেছি, প্রথমে আমরা দ্বন্দ্ব, বহুব্রী এবং অব্যয়ভাব এই তিনটার একটা জিনিস দেখি। দেখো একটা করে তথ্য মুখস্থ রাখতে হবে। সেই তথ্যটা কি? সেটা হচ্ছে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা আমাদের মুখস্থ করতে হবে। কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। দেখো আমরা বলছি দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়? উভয় পদ। উভয় পদ মানে হচ্ছে পূর্বপদ এবং পরপদ, সবগুলো পদ। অর্থাৎ যে সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পাবে সেটা হবে দ্বন্দ্ব সমাস। বহুব্রী সমাসে কোন পদ? তৃতীয় পদ প্রধান হয়। তার মানে হচ্ছে তৃতীয় পদ মানে কি? পূর্বপদ পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পাবে না, সম্পূর্ণ নতুন একটা অর্থ দেবে। অব্যয়ভাব সমাস কোন পদ প্রধান? পূর্বপদ, মানে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এই একটা করে তথ্য মুখস্থ রাখা আগে। সেটা কি? দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ। দ্বন্দ্ব সমাস উভয় পদ, মানে দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়। বহুব্রী সমাস তৃতীয় পদ, মানে বহুব্রী সমাসে কোনো পদই প্রাধান্য পায় না, কোনো পদই প্রাধান্য পায় না, নতুন একটা অর্থ দেয়। আর অব্যয়ভাব সমাসে কোন পদ? পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। এইটুকু যদি মনে রাখো তাহলে তুমি এই তিনটা সমাস চিনতে পারবা, শব্দ দেখেই চিনতে পারবা। খেয়াল করে দেখো, আমরা কয়েকটা উদাহরণ লিখেছি। প্রথমে লিখেছি ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি, ধরো পরীক্ষা আসলে যে ঝড় বৃষ্টি কোন সমাস, তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। দেখো ঝড় বৃষ্টি, এখানে পূর্বপদ কোনটা? ঝড়। পরপদ হচ্ছে বৃষ্টি, তাই না? পূর্বপদ ঝড়, পরপদ বৃষ্টি। এখন আমাদের দেখতে হবে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে। মনে করো যদি বলা হয় বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? ঝড় বৃষ্টি হচ্ছে বললে আমরা কি বুঝি? যে ওখানে ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, তাই না? তার মানে উভয় জিনিসই ঘটছে। তার মানে উভয় পদের অর্থই গ্রহণ করলো না, ঝড়ের অর্থও গ্রহণ করলো, বৃষ্টির অর্থও গ্রহণ করলো, দুইটাকেই বোঝাচ্ছে। ঠিক একইভাবে দেখো যদি বলা হয় তার বাবা মা বিদেশে থাকেন, তার বাবা মা বিদেশে থাকেন, তার মানে তার বাবা বিদেশে থাকেন নাকি মা বিদেশে থাকেন? দুইজনাই বিদেশে থাকেন। তার বাবা মা বিদেশে থাকেন, তার মানে তার বাবাও বিদেশে থাকেন, মাও বিদেশে থাকেন, তার মানে কি দুইটা পদকেই গ্রহণ করছে, ঠিক কি না? ঠিক একইভাবে দেখো চা বিস্কুট, যদি বলা হয় তাকে চা বিস্কুট খেতে দাও, তাকে চা বিস্কুট খেতে দাও, তাহলে তাকে চা খেতে দেবে নাকি বিস্কুট খেতে দেবে? চা বিস্কুট খেতে দাও, তার মানে তাকে চাও খেতে দিতে বলেছি, বিস্কুটও খেতে দিতে বলেছি, তাহলে কি দুইটা পদকেই গ্রহণ করছে। এই রকমভাবে যদি কোনো সমাসে দেখো দুইটা পদের অর্থকেই গ্রহণ করছে, দুইটা পদই প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কোন সমাস হয়ে যাবে? সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। কথা কি বোঝা যায়? কথা বুঝতে পারছো? এইভাবে যদি আমরা দেখি কোনো সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস হবে। ওকে, এবার দেখো বহুব্রী সমাসে কি বলছি? তৃতীয় পদ প্রধান। তৃতীয় পদ প্রধান মানে বহুব্রী সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটা অর্থই প্রাধান্য পাবে না। যেই পদগুলো থাকবে কোনোটা অর্থই প্রাধান্য পাবে না, নতুন একটা অর্থ দেবে। ভালো করে খেয়াল করো, আমরা এখানে দুইটা উদাহরণ লিখেছি। একটা লিখেছি গায়ে হলুদ, তাহলে আমরা বলেছি আগে দেখতে হবে আমাদের কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। এখন দেখো গায়ে হলুদ কি জিনিস? গায়ে হলুদ কি জিনিস? আমরা জানি বিয়ের একটা অনুষ্ঠানের নাম গায়ে হলুদ, তাই না? গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম, ঠিক কি না? গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম, বিয়ের একটা অনুষ্ঠান। তো খেয়াল করে দেখো, তার মানে গায়ে হলুদ বলতে কি আমরা গাকে বুঝি? না, গাকে তো বুঝছি না। গায়ে হলুদ মানে কি হলুদ? না, গায়ে হলুদ মানে তো হলুদ না। গায়ে হলুদ কি একটা অনুষ্ঠান, তার মানে গায়ে হলুদ দ্বারা গাকেও বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না, গায়ে হলুদ একটা অনুষ্ঠান। তাহলে দেখো পূর্বপদ পরপদ কোনোটা অর্থে কি নিল?
নিল না, তৃতীয় আরেকটা অর্থ নিল। কি অর্থ নিল? অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু দেখো এখানে কোনো পদের অর্থই প্রাধান্য পেল না, নতুন একটা অর্থ নিল, সেই কারণে এটা কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। এই যে তৃতীয় পদ মানে হচ্ছে অন্য কোনো অর্থ দেবে। ঠিক একইভাবে দেখো হাতে খড়ি, ভালো করে খেয়াল করো। হাতে খড়ি জিনিসটা কি? বলে না যে তোমরা বিভিন্ন মিউজিক রিয়ালিটি শোতে দেখবা যে প্রতিযোগীরা বলে আমার সঙ্গীতের হাতে খড়ি হয়েছে ওস্তাদ অমুকের কাছে। এই যে হাতে খড়ি হওয়া, হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠান। হাতে খড়ি কি? প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠান। এখন যেমন ধরো আমাদের সমাজে এখন বাচ্চাদের নানান অনুষ্ঠান হয়, যেমন বেবি শাওয়ার, বাচ্চাকে প্রথমবার যেদিন গোসল করে সেটা একটা অনুষ্ঠান হয়। তারপরে বাচ্চাদের মুখে ভাত অনুষ্ঠান হয়, প্রথম যেদিন ভাত খাওয়া সেটা অনুষ্ঠান হয় না? আগেকার সময়ে বাচ্চাদের প্রথম যখন শিক্ষা শুরু হবে, ওই প্রাথমিক শিক্ষা শুরুর একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানকে বলা হতো হাতে খড়ি। তার মানে হাতে খড়ি কী জিনিস? একটা অনুষ্ঠানের নাম। এখন খেয়াল করো, তাহলে হাতে খড়ি দ্বারা কি হাতকে বোঝায়? না, হাতে খড়ি দ্বারা তো হাতকে বোঝাচ্ছে না। আবার হাতে খড়ি মানে কি? খড়ি। খড়ি তো বোঝো, ওই যে চুলা রান্না করার জন্য চুলার মধ্যে যে জ্বালানি দেওয়া হয় সেটা হচ্ছে খড়ি। তা হাতে খড়ি দ্বারা কি খড়িকে বোঝায়? খড়িকেও বোঝায় না। তার মানে হাতে খড়ি কি? একটা অনুষ্ঠান। তাহলে দেখো হাতে খড়ি দ্বারা হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তার মানে পূর্বপদ পরপদ কোনোটা অর্থই প্রাধান্য পাচ্ছে না, সম্পূর্ণ নতুন আরেকটা অর্থ দিচ্ছে। সেই কারণে এটা কোন সমাস হবে? এটা হবে আমাদের এই যে বহুব্রীহি সমাস। কথা কি বোঝা যায়? তার মানে আমাদের যদি দেখি সমাসের সবগুলো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস, আর যদি দেখি কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না তাহলে সেটা বহুব্রীহি সমাস। তাহলে এখন ভালো করে খেয়াল করে দেখো যে দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থই গ্রহণ করছে, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না। তার মানে কি দুইটা সম্পূর্ণ বিপরীত না? এখানে সবগুলো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে, এখানে কোনো পদই প্রাধান্য পাচ্ছে না। তার মানে দুইটা সম্পূর্ণ বিপরীত। সেই কারণে যদি বলা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রীহি সমাস। তাহলে যদি বলা হয় বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কোনটা? দ্বন্দ্ব। কথা কি বুঝতে পেরেছো? একটুখানি আমাকে কমেন্টে জানিও এটা বুঝতে পারছো কিনা। ওকে, এখন খেয়াল করে দেখো, আমরা অব্যয়ভাব সমাসে বলছি, অব্যয়ভাব সমাসে বলছি পূর্বপদ প্রধান। অর্থাৎ যদি কোনো সমাসে পূর্বপদের অর্থে প্রাধান্য পায় তাহলে সেটা অব্যয়ভাব সমাস হবে। ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, সবসময় বুঝতে পারি না ভাই, সবসময় বুঝতে পারবা, একটুখানি আমরা শিখতে থাকি, বুঝতে পারবা ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তো আমরা বলছি উপজেলা, আমরা একটা উদাহরণ নিয়েছি উপজেলা। তোমরা একটু কমেন্ট করো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা পুরোটা। এই যে বহুব্রীহি সমাস আর দ্বিগু সমাস এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও তো। বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাস কমেন্টে জানাও তো, বহুব্রীহি এবং দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছো কিনা? ওকে, বুঝতে পেরেছো, ভেরি গুড। খেয়াল করো, তো আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি উপজেলা। উপজেলা ভালো করে খেয়াল করো, আমরা বলেছি সমাস চিহ্নিত করতে হলে আমরা কি করব? সমাস চিহ্নিত করতে হলে আমরা দেখব যে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ভালো করে খেয়াল করো, উপজেলা, এখানে পূর্বপদ হচ্ছে উপ আর পরপদ হচ্ছে জেলা। এখন দেখো এই উপ হচ্ছে একটা উপসর্গ, উপটা কি? একটা উপসর্গ। তো দেখো এই উপসর্গটা অনেক ধরনের অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে একটা হচ্ছে এটা ব্যবহৃত হয় ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? ক্ষুদ্র অর্থে। তাহলে উপসর্গটা অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। এখন খেয়াল করে দেখো, আমরা দেখব তাহলে উপমান হচ্ছে ক্ষুদ্র, আর জেলা তো আমরা চিনি, তোমরা যে যে জেলায় থাকো সেটা তো চেনাই। এখন উপজেলা কি জিনিস দেখো, মনে করো আমার বাড়ি কুষ্টিয়া জেলায়, কুষ্টিয়া জেলার সদর উপজেলায়। তো আমরা জানি যে কোনো জেলার মধ্যে কিন্তু অনেকগুলো উপজেলা থাকে, যেমন আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে 6-7টা উপজেলা আছে, তার মধ্যে একটা উপজেলা হচ্ছে সদর উপজেলা। এখন তার মানে কি উপজেলা কি কোনো জেলা? উপজেলা কি কোনো জেলা? জেলার মধ্যে অনেকগুলো উপজেলা থাকে, তার মধ্যে একটা, মনে করো আমি কুষ্টিয়া জেলার মনে করো সাপোজ 7টা উপজেলা আছে, তার মধ্যে একটা উপজেলা হচ্ছে সদর উপজেলা, আমি এই সদর উপজেলায় থাকি। এখন এই সদর উপজেলাটুকুই কি কুষ্টিয়া জেলা? তা তো না, তাই না? তার মানে উপজেলা কোনো জেলা নয়, উপজেলা কোনো জেলা নয়।
কিন্তু দেখো উপজেলা কোনো জেলা নয়, কিন্তু জেলারই একটা ক্ষুদ্র অংশ না। এই যে জেলার মধ্যে 7টা উপজেলা আছে, তার মধ্যে একটা হচ্ছে সদর উপজেলা। তার মানে দেখা যাচ্ছে জেলারই অনেকগুলো অংশের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে উপজেলা, তাই না? তার মানে উপজেলা দ্বারা কিন্তু জেলাকে বোঝাচ্ছে না, জেলার ক্ষুদ্র একটা অংশকে বোঝাচ্ছে। উপজেলা হচ্ছে জেলার একটা ক্ষুদ্র অংশ। তাহলে কোন পদে অর্থে প্রাধান্য পেল? ক্ষুদ্র অর্থে প্রাধান্য পেল না, জেলার ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে। যেহেতু ক্ষুদ্র অর্থ প্রাধান্য পেল, তার মানে ক্ষুদ্র কোন পদে আছে? পূর্ব পদে। তো পূর্বপদ প্রাধান্য পেলে কোন সমাস হবে? পূর্বপদ প্রাধান্য পেলে অব্যয়ীভাব সমাস হবে। খেয়াল করে দেখো, পরে যারা ক্লিয়ার হয়নি তার পরের উদাহরণটার দিকে খেয়াল করো। আরেকটা উদাহরণ নিয়েছি, উপকূল। এখানেও দেখো উপসর্গটা আছে। তো এই উপসর্গটা আরও একটা অর্থে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এটা নিকট অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? নিকট অর্থে ব্যবহৃত হয়। এখন খেয়াল করে দেখো, উপ মানে নিকট, আর কুল মানে কি? কুল শব্দের অর্থ কি? আমরা সবাই জানি কুল মানে হচ্ছে কিনার, তাই না? কুল মানে হচ্ছে কিনার বা তীর। কুল মানে হচ্ছে কিনার বা তীর। যখন আমরা বলছি নদীর কুল, তার মানে আমরা নদীর কিনারকে বোঝাচ্ছি। বললাম যে নদীর কুলে গিয়েছিলাম, মানে নদীর কিনারে গিয়েছিলাম, তার মানে কুল মানে হচ্ছে কিনার। কিন্তু দেখো, যদি আমরা বলি নদীর উপকূলীয় অঞ্চল, নদীর উপকূলীয় অঞ্চল, তার মানে কি আমরা নদীর কিনারকে বোঝালাম নাকি কিনারের নিকটের অঞ্চলকে বোঝালাম? যখন আমরা বলছি নদীর উপকূলীয় অঞ্চল, তার মানে তো আমরা নদীর কিনারকে বোঝাচ্ছি না, কিনারের নিকটের অঞ্চলকে বোঝাচ্ছি। তার মানে উপকূল মানে কি? কিনার। উপকূল মানে তো কিনার নয়, কিনারের নিকটের অঞ্চল। তার মানে এই নিকট প্রাধান্য পাচ্ছে। যেহেতু নিকট প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ প্রাধান্য পেলে কোন সমাস হবে? অব্যয়ীভাব সমাস। কথা কি ক্লিয়ার? বলো তো, এটা বুঝেছো কিনা? একটু কমেন্ট করে জানাও তো এটা বুঝেছো কিনা। তাহলে এখন দেখো, আমরা যদি এই 3টে সমাসকে আরও একবার চিন্তা করি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান, তার মানে এখানে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়। বহুব্রী সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, সম্পূর্ণ নতুন আরেকটা অর্থ দেয়। আর অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। ঠিক আছে? এই 3টা জিনিস কিন্তু একটা করে আছে। উভয় পদ প্রধান সমাসে একটা দ্বন্দ্ব, তৃতীয় পদ প্রধান সমাসে একটা বহুব্রী, আর পূর্বপদ প্রধান সমাসে একটা, সেটা হচ্ছে অব্যয়ীভাব। এছাড়া বাদ বাকি যত সমাস আছে সবগুলো সমাসে হচ্ছে পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। সেটা আমরা যাব। ঠিক আছে, এখন খেয়াল করো। আচ্ছা, কেউ কেউ বলছে যে এটা বোধহয় অব্যয়ীভাব সমাসটা আমাদের আরেকটা উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা দেখো, আমরা অব্যয়ীভাব সমাসের আরও একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। ভালো করে দেখো, মনে করো আমরা একটা উদাহরণ লিখলাম উপগ্রহ। উপগ্রহ, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, উপগ্রহ। আচ্ছা, এখানেও দেখো একটা উপসর্গ। এই উপসর্গটা আমরা একটু আগেই বলেছি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, তাই না? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। যারা এই 2টা উদাহরণে এখনো কনফিউশনে আছো, তারা এই উদাহরণটা ভালো করে খেয়াল করো। এই উপসর্গটা ব্যবহৃত হয় ক্ষুদ্র অর্থে। আচ্ছা, আর এখানে যে পরপদ আছে গ্রহ। গ্রহ কি জিনিস আমরা তো সবাই চিনি। যেমন আমাদের এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ। আমাদের এই গ্যালাক্সিতে আমরা সম্ভবত 9টা গ্রহ আছে, আমি ভুল হতে পারি, কিছু মনে করো না, আমরা বাংলা শিখছি। তো গ্রহ তো আমরা চিনি, আমাদের এই পৃথিবীটা একটা গ্রহ, তাই না? আচ্ছা, এই পৃথিবীর উপগ্রহের নাম কি বলো তো? তোমাদের জানা আছে কি না? আমাদের গ্রহটার নাম হচ্ছে পৃথিবী। আমাদের এই পৃথিবীর উপগ্রহ কোনটা? আমাদের এই পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, তাই না? আমরা সবাই জানি আমাদের পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। এখন দেখো, তাহলে গ্রহটা হচ্ছে পৃথিবী আর উপগ্রহটা হচ্ছে চাঁদ। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এই উপগ্রহ দ্বারা কি গ্রহকে বোঝাচ্ছি? চাঁদ আর পৃথিবীকে এক জিনিস হলো? চাঁদ আর পৃথিবী তো নিশ্চয়ই এক জিনিস না। তার মানে উপগ্রহ বললে আমরা চাঁদকে বুঝছি, আর গ্রহ বললে পৃথিবীকে বুঝছি। এখন দেখো, তার মানে উপগ্রহ কি কোনো গ্রহ? উপগ্রহ কোনো গ্রহ নয়, কারণ চাঁদ তো আর পৃথিবী না, তার মানে উপগ্রহ কোনো গ্রহ নয়। কিন্তু দেখো, উপগ্রহ কোনো গ্রহ নয়, ঠিক আছে, কিন্তু দেখো এই যে গ্রহকে ঘুরে যেই কেন্দ্র করে যেই উপগ্রহটা ঘোরে চাঁদ, এই চাঁদটা পৃথিবীর চাইতে বড় না ছোট? চাঁদটা পৃথিবীর চাইতে ক্ষুদ্র না?
উপগ্রহ সবসময় গ্রহের চাইতে ক্ষুদ্র হয় না বড় হয়? ক্ষুদ্র হয়। উপগ্রহ কি হয়? গ্রহের চাইতে ক্ষুদ্র হয়। তাহলে এখন দেখো, উপগ্রহ দ্বারা তো আমরা গ্রহকে বোঝাচ্ছি না, কিন্তু উপগ্রহ দ্বারা যে চাঁদকে আমরা বোঝাচ্ছি, এই চাঁদটা তো পৃথিবীর চাইতে ক্ষুদ্র, তাই না? তার মানে উপগ্রহ অবশ্যই গ্রহের চাইতে ক্ষুদ্র। তাহলে এখন খেয়াল করে দেখো, উপগ্রহ দ্বারা আমরা কিন্তু গ্রহটাকে বোঝালাম না, গ্রহ থেকে ক্ষুদ্র আরেকটা জিনিসকে আমরা কিন্তু বোঝালাম। তাহলে এখানে কোন পদ প্রাধান্য পেল? ক্ষুদ্র বোঝাচ্ছে, তাহলে পূর্বপদ প্রাধান্য পেল। পূর্বপদ প্রাধান্য পেলে কোন সমাস? অব্যয়ভাব সমাস। আশা করি এবার সবাই এটা বুঝতে পেরেছো, তাই না? খেয়াল করো, তাহলে দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়, বহুব্রী সমাসে কোনো পদই প্রাধান্য পায় না, আর অব্যয়ভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। ওকে, এখন খেয়াল করে দেখো, আমরা একটু বাকি সমাসগুলোতে যাই। দেখো, এইবার দেখো আমাদের বাকি যে সমাসগুলো আছে, আমাদের 3টা গেছে, এখানে 3টা থাকার কথা ছিল। সমাস আমরা 6 প্রকার বলেছি, কিন্তু এর সাথে আমরা প্রাদি সমাস নামে আরেকটা সমাস যুক্ত করেছি। এটা অপ্রধান একটা সমাস, কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেই কারণে আমরা দিয়েছি। ভালো করে খেয়াল করো। তা আমরা যেটা বললাম, বাকি যে আমাদের 4টা সমাস, এই সবগুলোই দেখো পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। কর্মধারয় পরপদ, তৎপুরুষ পরপদ, দ্বিগু পরপদ, প্রাদিও পরপদ প্রধান সমাস। তার মানে এই সবগুলোতেই পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন খেয়াল করে দেখো, যদি আমরা দেখি কোনো সমাসে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তাহলে আমরা বুঝবো এই 4টা সমাসের যে কোনো একটা হবে। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা আগেই আরও একবার মনে করে দিই, সমাস নির্ণয় করতে হলে আমাদের প্রথম কি দেখতে হবে? কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। প্রথম কি দেখতে হবে? কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই না? এখন আমরা সেটা দেখব। দেখো, আমরা কয়েকটা উদাহরণ লিখেছি। দেখো, আমরা লিখেছি সিংহাসন। ভালো করে খেয়াল করো, আমাদের তাহলে আগে দেখতে হবে সিংহাসন, এখানে পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? এখন দেখো, যদি বলা হয় সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, তার মানে কি সম্রাট বাবর সিংহের উপর বসলেন নাকি আসনে বসলেন? অবশ্যই আসনে বসলেন, তাই না? কারণ সিংহাসন বলতে তো আমরা আর সিংহকে বুঝি না। সিংহাসন বলতে আমরা কি বুঝি? সিংহাসন বলতে আমরা একটা আসনকে বুঝি, তাই না? একটা রাজকীয় আসন, সেটাকে আমরা বলি সিংহাসন। তার মানে সিংহাসন বলতে কিন্তু আমরা সিংহকে বুঝছি না। সিংহাসন বলতে আমরা কি বুঝি? আসনকে বুঝি। তা আসন দেখো কোন পদে আছে? পরপদে। তার মানে এখানে পরপদের অর্থ প্রাধান্য পেল, ঠিক কিনা? খেয়াল করে দেখো, চা বাগান। আচ্ছা, যদি বলা হয় ওই যে ওইটা একটা চা বাগান, ওইটা একটা চা বাগান, তার মানে ওইটা একটা চা নাকি ওইটা একটা বাগান? কোনটা? ওই যে ওইটা একটা চা বাগান, তার মানে ওইটাকে একটা চা নাকি ওইটা একটা বাগান? ওটা অবশ্যই একটা বাগান, তাই না? তার মানে চা বাগান বললে আমরা কোনটাকে বুঝি? বাগানকে বুঝি, তাই না? বাগান। তাহলে বাগান কোন পদে আছে? দেখো, পরপদে। খেয়াল করো, চৌরাস্তা। চৌ মানে কি? চৌ মানে হচ্ছে 4। এখন দেখো, চৌরাস্তা জিনিসটা কি? 4টা নদী মিলিত হলে কি চৌরাস্তা হয়? হয় না। 4টা ছাগল মিলিত হলে কি চৌরাস্তা হয়? হয় না। 4টা গাধা মিলিত হলে কি চৌরাস্তা হয়? হয় না। চৌরাস্তা হতে হলে অবশ্যই কি লাগবে? রাস্তা লাগবে, তাই না? চৌরাস্তা হতে গেলে অবশ্যই 4টা রাস্তা লাগবে। তো রাস্তা ছাড়া কি কখন চৌরাস্তা হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে রাস্তা ছাড়া কোনোভাবেই চৌরাস্তা হয় না। তাহলে এখানে কোন পদ প্রাধান্য পেল? পরপদ, ঠিক আছে না? আবার দেখো প্রভাত। ভালো করে খেয়াল করো প্রভাত শব্দটা। দেখো, প্র একটা উপসর্গ। এই শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা উত্তম। প্রকৃষ্ট বা উত্তম। দেখো, ইংরেজির সাথে কিন্তু এটাতে মিল আছে। আমরা বলি না কথায় কথায় যে তোমাকে এই কাজে হতে হবে, তোমাদের এই কাজে হতে হবে। মানে আমরা কি বুঝি? যে আরও দক্ষ হতে হবে, উত্তম হতে হবে, উৎকৃষ্ট হতে হবে। এই বাংলাতে এই কিন্তু একই জিনিস, ঠিক আছে? মানে হচ্ছে উত্তম। এখন দেখো, এর সাথে যে ভাত আছে, আচ্ছা, এই ভাত শব্দের অর্থ কি? এই যে ভাত, এর অর্থ কি? আমরা মনে করি ভাত শব্দের অর্থ হচ্ছে খাওয়ার জিনিস, তাই না? অন্ন, খাবার। কিন্তু দেখো, ভাত শব্দে কিন্তু আরও একটা অর্থ আছে। ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। ভাত শব্দের অর্থ কি? ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। আলোকিত, ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। ভালো করে খেয়াল করে দেখো, তোমরা ওই কবিতাটা কি কখনো দেখেছো? যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।
প্রদীপ ভাতি মানে প্রদীপের আলো, ভাতি মানে হচ্ছে আলো, আর ভাত মানে হচ্ছে আলোকিত। খেয়াল করো, তোমরা চড়ুই ভাতি নামে একটা শব্দ শুনেছ না? চড়ুই ভাতি, চড়ুই ভাতি কি জিনিস তোমরা সবাই জানো। চড়ুই ভাতি বলতে আমরা কি বুঝি? চড়ুই ভাতি বলতে আমরা একটা পিকনিককে বুঝি। চড়ুই ভাতি হচ্ছে পিকনিককে বলে, তাই না? পিকনিককে চড়ুই ভাতি বলে। কিন্তু খেয়াল করে দেখো, চড়ুই ভাতি, পিকনিকের নাম চড়ুই ভাতি কেন? এর কারণ আছে দেখো। চড়ুই একটা ছোট পাখি না? চড়ুই হচ্ছে ছোট পাখি, আর ভাতি মানে হচ্ছে আলো। অর্থাৎ চড়ুই ধরা বলছে ছোট, আর ভাতি মানে হচ্ছে আলো। তার মানে ছোট আলোতে বা অল্প আলোতে যেই পিকনিক করা হয় সেটা হচ্ছে চড়ুই ভাতি। অল্প আলোতে যেই পিকনিক করা হয় সেটাকে বলা হয় চড়ুই ভাতি। সেই কারণে কিন্তু এর নাম চড়ুই ভাতি। চড়ুই মানে অল্প বা ছোট, আর ভাতি মানে হচ্ছে আলো। তো ভাতি শব্দের অর্থ হচ্ছে আলো, আর এই যে ভাত, এই ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। ঠিক আছে, এখন তাহলে দেখো, প্র অর্থ উত্তম, ভাত মানে আলোকিত। এখন প্রভাত কাকে বলে? যখন অন্ধকার দূর হয়ে প্রকৃতি আলোকিত হয় তাকে আমরা প্রভাত বলি না? অন্ধকার দূর হয়ে যখন প্রকৃতি আলোকিত হয় তখন তাকে আমরা কি বলি? প্রভাত বলি। তার মানে প্রভাত মানে কি উত্তম নাকি আলোকিত? প্রভাত মানে উত্তম নাকি আলোকিত? আলোকিত বোঝাচ্ছে না? কারণ অন্ধকার দূর হয়ে প্রকৃতি আলোকিত হলেই তাকে আমরা প্রভাত বলি। তার মানে প্রভাত মানে কি? আলোকিত বোঝাচ্ছে। তো আলোকিত কোন শব্দের অর্থ? ভাত। ভাত অর্থ আলোকিত। তার মানে এখানে কোন পদ প্রাধান্য পেল? ভাত প্রাধান্য পেল। তার মানে পরপদের অর্থ প্রাধান্য পেল। ক্লিয়ার? তো এখন খেয়াল করে দেখো। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করে দেখো। আমি একটু বলি যে হ্যাঁ, প্রভাত মানে আলোকিত, রাইট। আমরা যে জিনিসগুলো পড়ছি এর মধ্যে কোনোটার মধ্যে প্রশ্ন থাকলে সেটা সাথে সাথে করে ফেলবে, ঠিক আছে? কিন্তু বাইরের কোনো কোশ্চেন, এটা শেখার সময় বাইরের কোনো শব্দ এনো না, এইটুকুর মধ্যে মনোযোগ দাও। কারণ আমি আরেকবার বলে দিই, এই যে জিনিসটা শিখছি না, এইটাই কিন্তু সমাসের একদম মূল। এইটাই সমাসের একেবারে মূল। কারণ এইটুকু না বুঝলে তুমি কোনো দিন সমাস চিহ্নিত করতে পারবে না। এইটুকু বোঝাটা খুব জরুরি ভাইয়া, ঠিক আছে? এটাকে তো খুব ভালো করে মন দাও, খেয়াল করো। তাহলে আমরা এই যে বললাম, এই চারটি যে উদাহরণ নিয়েছে আমরা, দেখো এই চারটি উদাহরণে কোন পদ প্রাধান্য পাচ্ছে দেখো তো। এখানেও পরপদ প্রাধান্য পাচ্ছে, এখানেও পরপদ প্রাধান্য পাচ্ছে, এখানেও পরপদ প্রাধান্য পাচ্ছে, এখানেও পরপদ প্রাধান্য পাচ্ছে। সবগুলোতেই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তা আমরা বলেছি পরপদ প্রাধান্য পেলে চারটা সমাস হতে পারে। পরপদ প্রাধান্য পেলে কয়টা সমাস হতে পারে? চারটা সমাস হতে পারে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। দেখো সবগুলোই পরপদ প্রধান। তাহলে যেহেতু এই সবগুলোতেই পরপদের অর্থে প্রাধান্য পেয়েছে, তার মানে এই সবগুলোতেই এই চারটা সমাসের যে কোনো একটা সমাস হবে। এখন কোনটা কোন সমাস হবে সেটা একটুখানি আমরা দেখে আসি। দেখো তো আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রাদি সমাস হতে হলে সেখানে একটা কি লাগবে? উপসর্গ। প্রাদি হতে হলে কি লাগবে? উপসর্গ। এখন দেখো তো, এই চারটার মধ্যে কোনটাতে উপসর্গ আছে বলো তো? এই চারটার মধ্যে কোনটাতে উপসর্গ আছে বলো তো? কমেন্ট করো তো, এই চারটার মধ্যে কোনটাতে উপসর্গ আছে? সিংহাসন, চা বাগান, চৌরাস্তা, প্রভাত, এই চারটার মধ্যে কোনটাতে উপসর্গ আছে? রাইট, আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভাত, এই যে এখানে প্র উপসর্গ আছে, তাই না? প্র উপসর্গ আছে। তাহলে যেহেতু এটা হচ্ছে উপসর্গ আছে, উপসর্গ থাকলে কি হয়ে যাবে? উপসর্গ থাকলে এটা হয়ে যাবে প্রাদি। তাহলে এটা হচ্ছে একটা প্রাদি সমাস। ওকে, এখন দেখো আমরা বলছি দ্বিগু হতে হলে কি লাগবে? দ্বিগু হতে হলে কি লাগবে? সংখ্যা। বলো তো এখানে কোন উদাহরণটাতে সংখ্যা আছে? এর মধ্যে কোনটাতে সংখ্যা আছে? দেখো তো, এই যে চৌ মানে কি? চার। তাহলে এটাতে সংখ্যা আছে। সংখ্যা থাকলে কি হয়ে যাবে? দ্বিগু। সংখ্যা থাকলে দ্বিগু। ঠিক আছে, এখন খেয়াল করো, কর্মধারয় আর তৎপুরুষে দেখো আমরা দেখতে পাচ্ছি সংখ্যাও থাকে না, উপসর্গ থাকে না। উপসর্গ থাকলে হয় প্রাদি, সংখ্যা থাকলে হয় দ্বিগু। এখন খেয়াল করে দেখো, এই যে সিংহাসন আর চা বাগান, এই দুইটার কোনোটাতেই কি উপসর্গ আছে? নাই। এই দুইটার কোনোটাতে কি সংখ্যা আছে? কোনো সংখ্যাও নাই। যেহেতু উপসর্গ বা সংখ্যা কোনোটাই নাই, তার মানে প্রাদি বা দ্বিগু কোনোটাই হবে না। প্রাদি বা দ্বিগু কোনোটাই হবে না। তার মানে হয় কর্মধারয় হবে অথবা তৎপুরুষ হবে। এই দুইটা তাহলে হয় কর্মধারয় অথবা তৎপুরুষ, যেহেতু উপসর্গ বা সংখ্যা কোনোটাই নাই। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো কিভাবে বুঝবো এটা কর্মধারয় সমাস হবে নাকি তৎপুরুষ সমাস হবে? খুবই সিম্পল, ভালো করে দেখো। আমরা বলেছি
তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বলেছি পূর্বপদে বিভক্তি। কি বলেছি? পূর্বপদে বিভক্তি। বিভক্তি কি আমাদের চেনা আছে? বিভক্তি যেমন আমরা নিশ্চয়ই পড়েছি, দ্বিতীয়া বিভক্তি কে রে, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী বিভক্তি কে রে, পঞ্চমী বিভক্তি হতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থতে পড়েছি না আমরা? অর্থাৎ শব্দের শেষে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় সেটা হচ্ছে বিভক্তি, তাই না? তো তাহলে আমাদের এখন কি করতে হবে জানো? আমরা দেখতে পাচ্ছি তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি থাকে, বিভক্তির কাজ থাকে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই দুইটা পদের প্রত্যেকটার পূর্বপদের সঙ্গে, পূর্বপদের কথা বলছি, তাহলে আমাদের পূর্বপদের সাথে, যেখানে সিংহ পূর্বপদ, এখানে চা হচ্ছে পূর্বপদ, এই পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত করে দেখতে হবে জিনিসটা মিলছে কিনা। পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত করে দেখতে হবে জিনিসটা মিলছে কিনা। যদি বিভক্তি যুক্ত করা যায় তাহলে তৎপুরুষ, আর বিভক্তি যুক্ত করা না গেলে কর্মধারয়। বিভক্তি যোগ করা গেলে তৎপুরুষ, না গেলে কর্মধারয়। এখন খেয়াল করে দেখো, এর পূর্বপদ সিংহ, তাই না? আমরা এই সিংহের সাথে এখন বিভক্তি যুক্ত করি। যদি বলি সিংহকে আসন, হয়? হয় না। সিংহ দ্বারা আসন, হয় না। সিংহ হতে আসন, হয় না। সিংহতে আসন, হয় না। সিংহের আসন, তাও তো হয় না, কারণ সিংহাসন বলতে তো সিংহের আসনকে বোঝায় না। তার মানে খেয়াল করে দেখো, এই পূর্বপদের সাথে কি কোনো বিভক্তি যোগ করেই মিলছে? কোনো বিভক্তি যোগ করা যাচ্ছে না। যদি কোনো বিভক্তি যোগ করা না যায় তাহলে সেটা কোন সমাস হবে? বিভক্তি যোগ করা না গেলে কোন সমাস হবে? কর্মধারয় সমাস হবে। বিভক্তি যোগ করা না গেলে কর্মধারয়। এখন খেয়াল করে দেখো ভালো করে, চা বাগান। আচ্ছা, চা বাগান মানে কি? চা বাগান মানে কি? চা বাগান মানে কি? চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, তাই না? চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, চায়ের বাগান। চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান। তো খেয়াল করো দেখো, চায়ের, চায়ের, এর বিভক্তি আসছে না? এর একটা ষষ্ঠী বিভক্তি। তাহলে বিভক্তি আসছে, পূর্বপদের সাথে বিভক্তি আসছে। তাহলে যেহেতু এই শব্দটাকে ভেঙে পূর্বপদের সাথে একটা বিভক্তি আসছে, বিভক্তি আসলেই কোন সমাস হবে? বিভক্তি পাওয়া গেলেই সেটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। ঠিক আছে? এইটা আমরা আরও একবার বলি, ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের সমাস নির্ণয় করতে হলে প্রথম দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি আমরা দেখি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা চারটা সমাস হতে পারবে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু অথবা প্রাদি। সেই ক্ষেত্রে যদি পরপদের অর্থ প্রাধান্য পাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম দেখব ওখানে কোনো উপসর্গ আছে কিনা। উপসর্গ থাকলে কোন সমাস হয়ে যাবে? প্রাদি সমাস। যদি দেখি সংখ্যা আছে তাহলে কোন সমাস হয়ে যাবে? দ্বিগু সমাস। আর যদি দেখি উপসর্গ বা সংখ্যা কোনোটাই নাই তাহলে বুঝবো সেটা হয় কর্মধারয় অথবা তৎপুরুষ। সেই ক্ষেত্রে আমরা পূর্বপদের সাথে বিভক্তি যোগ করে দেখব জিনিসটা মেলে কিনা। যদি পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায় তাহলে সেটা তৎপুরুষ, আর বিভক্তি যোগ করা না গেলে সেটা কর্মধারয়। ঠিক আছে? এখন একটা জিনিস ভালো করে মনে রাখো, আমরা একটু আগে অব্যয়ভাব সমাসের উদাহরণ দেখেছিলাম না? অব্যয়ভাব সমাসে আমরা দেখেছিলাম পূর্বপদে উপসর্গ থাকে, যেমন উপকূল, উপগ্রহ, উপজেলা, কি থাকে? পূর্বপদে উপসর্গ থাকে। তো তাহলে উপসর্গ থাকলে অব্যয়ভাব হবে নাকি প্রাদি হবে? একটা কনফিউশন তৈরি হতে পারে। সেই কারণে আমি বলে দিচ্ছি, আগে কিন্তু উপসর্গ দেখা যাবে না। উপসর্গ থাকলেই সেটা প্রাদি তা কিন্তু না। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা দেখা যেখানে কোন পদ প্রাধান্য পাচ্ছে। অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদ প্রাধান্য পাবে, পূর্বপদ প্রাধান্য পেলে সেটা অব্যয়ভাব সমাস হবে। আর যদি পরপদ প্রাধান্য পাই, পরপদ প্রাধান্য পেলে তখন আমরা দেখব ওখানে কোনো উপসর্গ আছে কিনা। যদি পরপদ প্রাধান্য পাই এবং সেখানে একটা উপসর্গ থাকে তাহলে সেটা প্রাদি সমাস হবে। অর্থাৎ অব্যয়ভাব সমাস আর প্রাদি সমাসের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। অব্যয়ভাবে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, আর প্রাদি সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। ঠিক আছে? তাই আগেই কিন্তু উপসর্গ দেখলে চলবে না, আগেই সংখ্যা দেখলে কিন্তু হবে না। আগে কি দেখতে হবে? কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে। ঠিক আছে? যদি পরপদ প্রাধান্য পায় তখন আমরা দেখব ওখানে উপসর্গ আছে কিনা। উপসর্গ থাকলে প্রাদি, দেখব সংখ্যা আছে কিনা, সংখ্যা থাকলে দ্বিগু। কথা ক্লিয়ার? তাহলে এখন আমি আরও একবার বলি, দেখো আমাদের যে 7 প্রকার সমাস আমরা এখন শিখলাম, কোনটা কোন পদ প্রধান সেটা আমরা আরেকবার একটু মনে করে নিই। খেয়াল করে দেখো, তাহলে দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। তার মানে দ্বন্দ্ব সমাসে সকল পদের অর্থ প্রাধান্য পাই। বহুব্রী সমাসে কোনো পদই প্রাধান্য পায় না।
তৃতীয় পদ প্রাধান্য পায়, অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায়, আর পরপদ প্রাধান্য পেলে 4টা সমাস হয়। সেগুলো কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। সেই ক্ষেত্রে যদি উপসর্গ থাকে তাহলে প্রাদি হবে, যদি সংখ্যা থাকে তাহলে দ্বিগু সমাস হবে, যদি বিভক্তি যোগ করা যায় তাহলে তৎপুরুষ হবে, আর বিভক্তি যোগ করা না গেলে কর্মধারা হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, কোন পদে প্রাধান্য পাচ্ছে এটা যদি কোনো কোনো ক্ষেত্রে তোমার বুঝতে সমস্যা হয়, এটা নিয়ে একেবারেই চিন্তা করো না, কারণ আমরা এই পুরো 10 ঘন্টার সমাসের ক্লাসে কিছু না হলেও 100টা উদাহরণ আমরা সলভ করব যেগুলো পরীক্ষায় আসে। সুতরাং তোমার প্রত্যেকটা উদাহরণ ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যে এখানে কীভাবে কোন পদ প্রাধান্য পাচ্ছে। সুতরাং একেবারেই কোনোভাবেই চিন্তা করো না, ঠিক আছে? ওকে, তাহলে এখন খেয়াল করো, আমাদের এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা সমাসটা চিহ্নিত করতে পারবো। এইটুকু বুঝে থাকলে আমরা সমাসটা চিহ্নিত করতে পারবো। আমি আরও একটা দুটো উদাহরণ এখানে একটু লিখতে চাই, ভালো করে খেয়াল করো। দেখো, শুরুর দিকে আমি আরেকটা উদাহরণ বলেছিলাম, সেটা হচ্ছে মহানবী। মহানবী, আচ্ছা আমরা একটু দেখতে চাই মহানবী কোন সমাস। ঠিক আছে, আমরা এতক্ষণ যেইভাবে জিনিসগুলো শিখলাম ঠিক সেইভাবে আমরা সমাসটা নির্ণয় করব। ভালো করে দেখো, এখন আমাদের তাহলে সমাস নির্ণয় করতে হলে প্রথম কি দেখতে হবে? কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা দেখতে হবে। এখন তাহলে দেখো তো, মহানবী, এখানে পূর্বপদ হচ্ছে মহা, পরপদ হচ্ছে নবী। আচ্ছা, মহানবী বলতে আমরা মহাকে বুঝি নাকি মহানবী একজন নবী? মহানবী বলতে আমরা মহাকে বুঝি নাকি মহানবী একজন নবী? বলো তো। মহানবী অবশ্যই একজন নবী, তাই না? মহানবী একজন নবী। তো তার মানে নবী কোন পদে আছে? পরপদে। তার মানে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এখন খেয়াল করে দেখো, যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে আমাদের কয়টা সমাস হতে পারবে? 4টা সমাস হতে পারবে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। এখন খেয়াল করে দেখো, সেক্ষেত্রে এখানে দেখো তো, এখানে কি কোনো উপসর্গ আছে? এখানে কোনো উপসর্গ নাই। উপসর্গ নাই তাহলে প্রাদি হচ্ছে না। এখানে কি কোনো সংখ্যা আছে? সংখ্যাও নাই, তার মানে সংখ্যা নাই, তার মানে দ্বিগুও হচ্ছে না। তাহলে এখন কি করব? এখন এই পূর্বপদের সাথে বিভক্তি যোগ করে দেখবো জিনিসটা মেলে কিনা। এখন যদি বলি মহাকে নবী, মহা দ্বারা নবী, মহা হতে নবী, মহাতে নবী, মেলে? মিলছে না, তার মানে বিভক্তি যোগ করা যাচ্ছে না। তো বিভক্তি যদি যোগ করা না যায় তাহলে কোন সমাস হয়ে যাবে? বিভক্তি যোগ করা না গেলে কর্মধারয় সমাস হয়ে যাবে। সুতরাং এটা কর্মধারয় সমাস। কথা ক্লিয়ার? কর্মধারয়। আরও একটা উদাহরণ দিই, ভালো করে খেয়াল করো। মনে করো একটা উদাহরণ দিলাম, পুষ্প সৌরভ। পুষ্প সৌরভ, ভালো করে খেয়াল করো, পুষ্প সৌরভ। আচ্ছা, পুষ্প সৌরভ মানে কি? ফুলের সুবাস, তাই না? মানে পুষ্পের সৌরভ। পুষ্প সৌরভ মানে হচ্ছে পুষ্পের সৌরভ। পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ। তাহলে এখন দেখো তো, এই যে পুষ্পের সৌরভ, পুষ্পের, দেখো তো একটা এর বিভক্তি আসছে না? যদি এরকম কোনো শব্দকে ভেঙে দেখো বিভক্তি পাওয়া যাচ্ছে, তাহলে আর কিছুই ভাবার দরকার নাই, ওইটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে। বিভক্তি পাওয়া গেলেই সেটা কোন সমাস হয়ে যাবে? তৎপুরুষ সমাস হয়ে যাবে। আরও একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো। ধরো বললাম ছাগ দুগ্ধ। ছাগ দুগ্ধ, আচ্ছা ছাগ দুগ্ধ মানে কি? ছাগ দুগ্ধ মানে হচ্ছে ছাগলের দুধ, তাই না? ছাগ দুগ্ধ মানে ছাগলের দুধ। ছাগলের দুধ, দেখো তো ছাগলের, দেখো তো বিভক্তি আসছে কিনা? ছাগলের, একটা এর বিভক্তি আসছে না? যেহেতু বিভক্তি আসছে তার মানে অবশ্যই এটা কোন সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। একইভাবে দেখো, যদি আমরা আরেকটা উদাহরণ দিই, মনে করো বললাম হংসডিম্ব। হংসডিম্ব, হংস মানে কি? হাঁস। ডিম্ব মানে কি? ডিম। তাহলে হংসডিম্ব মানে কি? হাঁসের ডিম। হংসডিম্ব মানে হাঁসের ডিম। হাঁসের, দেখো তো বিভক্তি আসছে কিনা? হাঁসের ডিম, হাঁসের, দেখো তো বিভক্তি আসছে কিনা? হাঁসের, বিভক্তি আসছে না? এই দেখো একটা এর বিভক্তি পাচ্ছি। তো যেহেতু এর বিভক্তি আসছে, বিভক্তি আসলেই সেটা কোন সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। এগুলোর ব্যাস বাক্য আমরা পরে শিখবো আলাদাভাবে, তৎপুরুষ সমাসের প্রকারভেদ আমরা শিখবো। তাহলে এইভাবে মনে রাখবো যে বিভক্তি আসলে সেটা কোন সমাস হয়ে যাবে? তৎপুরুষ সমাস। তাহলে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সমাসের একটা শব্দ থেকে সমাসটা আমরা
চিহ্নিত করতে পারবো? বলো, এই যে কোন পদ প্রধান প্রাধান্য পাচ্ছে, এটার ভিত্তিতে যে আমরা শিখলাম যে কোনটা কোন সমাস হবে, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? সমাস চিহ্নিত করাটা একটু বলো তো, এই সমাস চিহ্নিত করাটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো। যে প্রক্রিয়াটা আমরা বুঝতে পেরেছি না? ওকে, ভেরি গুড। এখন খেয়াল করো, ভেরি গুড। এইটুকু বুঝে থাকলে আমরা একটা শব্দ থেকে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবো যে এটা কোন সমাস। এখন শব্দ থেকে আমরা বুঝলাম এটা কোন সমাস, তারপর আমরা কি করতে হবে? ওটার ব্যাস বাক্যটা আমাদের চিন্তা করতে হবে, ওটার প্রকারভেদ আছে কিনা সেটা দেখতে হবে। এখন আমরা ওই ব্যাস বাক্য এবং প্রকারভেদের দিকে যাব। আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সমাস শিখবো। আজকে আমাদের যে সমাসটা আমরা শিখবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আসো আমরা দ্বন্দ্ব সমাসে চলে যাই। খেয়াল করো, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। দ্বন্দ্ব মানে মিলন, ঠিক আছে? যদি আমরা দ্বন্দ্ব বলতে বিরোধ বুঝি, দ্বন্দ্ব ফ্যাসাদ মনে করি, কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে আসলে মিলন। খেয়াল করে দেখো, সংযোজক অব্যয়ের সাহায্যে, সংযোজক অব্যয় কি জিনিস? সংযোজক অব্যয় হচ্ছে দ্বন্দ্ব সমাসে সাধারণত তিনটা সংযোজক অব্যয় থাকতে পারে। এই তিনটা অব্যয় হচ্ছে ও, এবং, আর। এই তিনটা হচ্ছে সংযোজক অব্যয়, ঠিক আছে? সংযোজক অব্যয়ের সাহায্যে পরস্পর অন্বিত, অন্বিত মানে হচ্ছে সম্পর্কিত, অন্বিত মানে কি? সম্পর্কিত, পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষার্থক পদে যে সমাস হয়। বিশেষ্য বা বিশেষার্থক মানে সেটা সরাসরি বিশেষ্য পদ হতে পারে, অথবা বিশেষ্যের মতোই অর্থ দেয় এমন কোনো পদও হতে পারে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না সমাস চেনার জন্য, ঠিক আছে? সংজ্ঞাটা জাস্ট আমি বলে দিচ্ছি। এবং যাতে উভয় পদে অর্থই প্রাধান্য পায়, এই যে এটা আমরা বলেই দিয়েছিলাম, দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদই প্রাধান্য পায়, তো সেই সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। তার মানে দ্বন্দ্ব সমাসের দুইটা প্রধান বৈশিষ্ট্য, একটা হচ্ছে এর উভয় পদই প্রাধান্য পাবে, আর এর ব্যাস বাক্যে কি থাকবে? সংযোজক অব্যয় ও এবং আর। ব্যাস বাক্যে ও এবং আর এই তিনটা অব্যয়ের যে কোনো একটা থাকবে। তাহলে এটা খুবই ভালো করে মাথায় রাখবা যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করতে গেলে ও এবং আর এই তিনটা একটা লাগবে। এখন তাহলে খেয়াল করে দেখো, আমরা যে দ্বন্দ্ব সমাসের তিনটা উদাহরণ দেখেছিলাম, ঝড় বৃষ্টি, বাবা মা, চা বিস্কুট, তাহলে এগুলোর ব্যাস বাক্য কীভাবে করব? ব্যাস বাক্য করা খুবই সহজ, শুধু ওই পদগুলোর মাঝখানে ও এবং আর এই তিনটা যে কোনো একটা বসিয়ে দেবো। তাহলে দেখো, ঝড় বৃষ্টির ব্যাস বাক্য কী হবে? ঝড় ও বৃষ্টি। বাবা মায়ের ব্যাস বাক্য কী হবে? বাবা ও মা। চা বিস্কুটের ব্যাস বাক্য কী হবে? চা ও বিস্কুট। শুধু মাঝখানে একটা ও বসিয়ে দিলে কিন্তু এটার ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করার জন্য শুধু মাঝখানে ও এবং আর এই তিনটার যে কোনো একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ লিখেছি, দেখো, ভাই ও বোন, ভাই বোন, উঁচু নিচু, উঁচু নিচু, আঁকা ও বাঁকা, আঁকা বাঁকা, দেখাও শোনা, দেখাশোনা ইত্যাদি। এখন এই যে দেখো, ভাই বোন, যদি বলি তোমরা কয় ভাই বোন, তার মানে কি? আমি ভাইয়ের কথাও জিজ্ঞেস করছি, বোনের কথাও জিজ্ঞেস করছি, তার মানে দুইটা পদের অর্থই গ্রহণ করছে, দুইটা পদই প্রাধান্য পাচ্ছে। ধরো বললাম রাস্তাটা বেশ উঁচু নিচু, তার মানে আমরা কি বোঝাচ্ছি? রাস্তাটা উঁচুও আছে আবার নিচুও আছে, কোনো সময় উঁচুতে যাচ্ছে, কোনো সময় নিচুতে যাচ্ছে, তার মানে দুইটা পদই বোঝাচ্ছি না, দুইটা পদের অর্থই প্রাধান্য পাচ্ছে। তো উভয় পদই প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস হয়। খেয়াল করে দেখো, আঁকা বাঁকা, যদি বলি রাস্তাটা আঁকা বাঁকা, তার মানে রাস্তাটা আঁকাও আবার বাঁকাও, মানে সোজাও আছে আবার বাঁকাও আছে, দুই রকমই বোঝাচ্ছে, সেই কারণে এটাও দ্বন্দ্ব সমাস। দেখাশোনা, দেখো এখানে পূর্বপদ হচ্ছে দেখা, পরপদ হচ্ছে শোনা। যদি বলি ওর দেখাশোনা করিস, তার মানে কি? ওকে দেখে রাখিস, আবারও সমস্যাগুলো শুনিস, তার মানে ওকে দেখিস এবং শুনিস, দুইটাই বোঝাচ্ছে। দেখাশোনা করা মানে কি? দেখা এবং শোনা দুইটাকেই বোঝাচ্ছে। তার মানে উভয় পদ প্রাধান্য পেলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এরকম উভয় পদ প্রাধান্য পেলে সেটা কোন সমাস হয়? দ্বন্দ্ব সমাস হয়। এখন খেয়াল করে দেখো, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদের দিকে আমরা যাব, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা সংজ্ঞা দেখে আসি। বলছে, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? যে সমাসে সমান বিভক্তি বিশিষ্ট, সমান বিভক্তি মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসের সবগুলো পদে একই বিভক্তি থাকে, এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? একাধিক বিশেষ্য এরূপে মিলিত হয় যে প্রত্যেক সমসমান পদের প্রাধান্য থাকে। ওই যে বললাম, প্রত্যেকটা পদের অর্থই প্রাধান্য পাবে, সেগুলোকে দ্বন্দ্ব সমাস বলে। সাধারণত দুটো পদ একত্রিত হয়ে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। একটু আগে আমরা সেটার উদাহরণ দেখেছি, খেয়াল করো। যে পদটি, এখন দ্বন্দ্ব সমাসে কোন পদটা আগে বসে কোন পদটা পরে বসে? যে পদটি আকারে ছোট সেটি প্রথমে বসে। যেমন ধরো আমরা যদি বলি ন্যায় অন্যায়, একটা দ্বন্দ্ব সমাস, ন্যায় অন্যায়, তো
তো খেয়াল করে দেখো, ন্যায়টা আকারে ছোট, অন্যায়টা বড়। তো যেটা আকারে ছোট হয় সেটা আগে বসে, বড়টা পরে বসে। তাই বলছে আকারে যেটা ছোট সেটি প্রথমে বসে, আর যেটা, তবে যে পদের অর্থ গৌরবমূলক সেই পদটি বড় হলেও প্রথমে বসতে পারে। কোনো পদ দ্বারা যদি গৌরব বোঝায় বা শক্তিশালী বোঝায়, প্রভাবশালী বোঝায়, তাহলে সেই পদটা কিন্তু বড় হলেও আগে বসতে পারে। যেমন ধরো বললাম, যখন বলছি এই যে বাবা মা, বাবা মা, খেয়াল করে দেখো আমরা বললাম যে সাধারণভাবে ছোট পদটা আগে বসে, কিন্তু দেখো বাবা মা, এখানে কিন্তু বাবাটা বড়, মা ছোট, কিন্তু তারপরে বাবা কিন্তু আগে বসেছে। কেন? বাবা হচ্ছে গৌরবমূলক পদ। গৌরবমূলক মানে বাবা দ্বারা আমরা বুঝি বাড়ির কর্তা, তাই না? বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তো যেহেতু গৌরবমূলক শব্দ, সেই কারণে এটা বড় হওয়া সত্ত্বেও আগে বসেছে। এগুলো তোমার কিন্তু সমাস নির্ণয় করার জন্য প্রয়োজন হবে না, কিন্তু এগুলো বেসিক জ্ঞান, সেই কারণে এগুলো বলে দিচ্ছি। তাহলে দেখো, ব্যাস বাক্য তৈরি করার জন্য কী কী লাগবে আমরা ইতিমধ্যেই বলেছি। ও, এবং, আর, তথা ইত্যাদি সংযোজক অব্যয় বসানো হয় ব্যাস বাক্যে। যেমন পিতা মাতা, এই দেখো পিতা ও মাতা। ন্যায় অন্যায়, ন্যায় ও অন্যায়। মতি গতি, মতি ও গতি। খাতাপত্র, খাতা ও পত্র। বোঝা যাচ্ছে? এগুলো সবই তো আমাদের দ্বন্দ্ব সমাস, কারণ উভয় পদের অর্থই প্রাধান্য পাচ্ছে। একটু আগে আমরা দেখেছিলাম, যদি বলি তার ন্যায় অন্যায় বোধ নাই, তার মানে সে ন্যায়ও বোঝে না, অন্যায়ও বোঝে না, তাহলে কি দুইটা পদার্থই প্রাধান্য পাচ্ছে। এরকম যদি উভয় পদার্থ প্রাধান্য পায় তাহলে হচ্ছে সেটা দ্বন্দ্ব সমাস। আমরা ইতিমধ্যেই শিখেছি, খেয়াল করো। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে যাব। তো দ্বন্দ্ব সমাস অনেক ধরনের হতে পারে। মোটামুটি 8-9 ধরনের আমাদের দ্বন্দ্ব সমাস প্রচলিত আছে। তবে কখনোই কিন্তু তোমার পরীক্ষায় দ্বন্দ্ব সমাস কত প্রকার এটা মাথায় রাখার প্রয়োজন নাই, কারণ ওটা কখনো প্রশ্ন আসার সুযোগ নাই। কারণ দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ কোনো নির্দিষ্ট প্রকারভেদ নাই। অন্য সমাসগুলো নির্দিষ্ট প্রকারভেদ আছে, দ্বন্দ্ব কিন্তু কোনো নির্দিষ্ট প্রকারভেদ নাই। সুতরাং দ্বন্দ্ব সমাস 8 প্রকার না 9 প্রকার না 10 প্রকার এটা ইম্পর্টেন্ট না। তো দ্বন্দ্ব সমাস যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই দ্বন্দ্ব সমাসগুলো আমরা আজকে একটু দেখতে চাই। দেখো, প্রথমে আমরা বলছি সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব কি জিনিস দেখো, আমরা বলছি একাধিক পদের একত্র অবস্থানের দ্বন্দ্ব সমাস হলে সাধারণ দ্বন্দ্ব বলে। একাধিক পদের একত্র অবস্থান মানে যে জিনিসগুলো একসাথে থাকে। খেয়াল করে দেখো তো, কালি আর কলম দুইটা একসাথে থাকে না? ওই কলমের মধ্যেই কিন্তু কালিটা থাকে, দুইটা একসাথে থাকে। লতা ও পাতা, দেখো তো পাতাটা কি লতার সাথে যুক্ত থাকে না? পাতা যেই চিকন শিরার সাথে বা যে চিকন ডালটার সাথে থাকে ওটাই তো লতা। তো পাতাটা কিন্তু লতার সাথে যুক্ত থাকে। এরকম একাধিক পদ একসাথে অবস্থান করছে এইরকম বোঝালে, একাধিক পদ একসাথে অবস্থান করছে এরকম বোঝালে সেটা সাধারণ দ্বন্দ্ব হবে। তাহলে কালি এবং কলম একসাথে থাকে, লতা এবং পাতা একসাথে যুক্ত থাকে, এরকম আরও দেখো, এরকম আরও হতে পারে। হ্যাঁ, দুইটা পদ যদি একসাথে থাকে তাহলে সেটা হবে সাধারণ দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, আমরা পরেরটাতে যাই। এরপর বলছি মিলনার্থক দ্বন্দ্ব। একাধিক পদের মিলন বোঝালে, এখন খেয়াল করে দেখো, একাধিক পদের মিলন বোঝানো মানে কিছু কিছু পদ আছে যেগুলো সবসময় সাথে সাথে চলে, যেগুলো সবসময় সাথে সাথে চলে। খেয়াল করে দেখো, যেমন চা বিস্কুট, চা দিলে কিন্তু তার সাথে আমরা একটা বিস্কুটও দিই, তাই না? চা এবং বিস্কুট কিন্তু সবসময় সাথে সাথে পরিবেশিত হয়, একসাথে পরিবেশিত হয়। বিস্কুট দিয়েই কিন্তু, চা দিয়ে কিন্তু বিস্কুট খাওয়া হয়, চায়ের মধ্যে গুলায়, তাই না? তাহলে চা আর বিস্কুট সবসময় একসাথে চলে। জিন পরি, আমরা কথায় কথা বলি না জিন পরি, জিন এবং পরি কিন্তু একসাথে বলি সবসময়, তাই না? একসাথে, একই রকম জিনিস। তো এরকমভাবে যে সকল পদ একসাথে চলে বা একটার সাথে আরেকটা সম্পর্কিত, সেগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, সাধারণ দ্বন্দ্ব হচ্ছে যখন দুইটা পদ একই সাথে থাকে, এক জায়গায় থাকে, এক জায়গায় অবস্থান করে, সেইগুলো হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। আর মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে এক জায়গায় অবস্থান করে না, কিন্তু দুইটা একটা একটার সাথে সম্পর্কযুক্ত। যেমন চা এবং বিস্কুট কিন্তু এক জায়গায় থাকে না সবসময়, কিন্তু একটার সাথে একটা সম্পর্ক আছে। জিন ও পরি সবসময় এক জায়গায় থাকে না, কিন্তু জিন এবং পরির সাথে সম্পর্ক আছে, সেই কারণে এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক আছে? এখন খেয়াল করো, 3 নম্বর বলছি সম্বন্ধবাচক দ্বন্দ্ব। সম্বন্ধ মানে কি? সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক। যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বোঝায় মানে সম্পর্ক বোঝায়, এই সম্পর্কটা কি জিনিস? এই সম্পর্কটা হচ্ছে পারিবারিক সম্পর্ক হতে পারে, রক্তের সম্পর্ক হতে পারে, আত্মীয়তার সম্পর্ক হতে পারে। এরকম পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক যদি বোঝায় তাহলে সেটা কি হবে? সম্বন্ধবাচক দ্বন্দ্ব হবে। যেমন দেখো, মাতা পিতা, মা এবং বাবা পারিবারিক সম্পর্ক না?
বা রক্তের সম্পর্ক, এই যে রক্তের সম্পর্ক তো না, রক্তের সম্পর্ক পরে আছে। দম্পতি, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী কি পারিবারিক সম্পর্ক? নাতি নাতনি, নাতি এবং নাতনি পারিবারিক সম্পর্ক। ভাই বোন, এই যে রক্তের সম্পর্ক, ভাই এবং বোনের রক্তের সম্পর্ক আছে না? মেয়ে জামাই, নিজের মেয়ে এবং জামাই, মেয়ে এবং জামাইয়ের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক আছে না? এই রকমভাবে যদি পারিবারিক সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক বোঝায়, তাহলে সেগুলো কি হবে? সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এবার খেয়াল করো, পরেরটাতে যাচ্ছি। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। দেখো, সমার্থক, সমার্থক মানে কি? সমার্থক মানে হচ্ছে সমান অর্থ। সম মানে হচ্ছে সমান বা একই, আর অর্থ মানে একই অর্থবোধক দুইটা শব্দ মিলে যদি দ্বন্দ্ব সমাস হয়, তাহলে সেটাকে বলে সমার্থক দ্বন্দ্ব। ভালো করে খেয়াল করো, লজ্জা ও শরম, আমরা জানি লজ্জার অর্থও যা, শরমের অর্থও তা। লজ্জা এবং শরম একই অর্থ বোঝাচ্ছে না? লজ্জা বলতে আমরা যেটাকে বুঝি, শরম বলতেও একই জিনিসকে বুঝি। তাহলে একই অর্থবোধক দুইটা জিনিস, যেহেতু একই অর্থবোধক, সেই কারণে এটা কী হবে? সমার্থক দ্বন্দ্ব। আবার খেয়াল করে দেখো, ঘর বাড়ি, যেটাকে আমরা ঘর বলি সেটাকেই তো আমরা বাড়ি বলি। ঘর এবং বাড়ি তো একই জিনিস। তুমি বলতে পারো বাড়ির মধ্যেই তো ঘর থাকে, কিন্তু শুধু একটা ঘরেও তো বাড়ি হয়, তাই না? এমন বাড়ি আছে না যেখানে একটাই ঘর আছে? হতে পারে। তার মানে দেখো, ঘর এবং বাড়ি কিন্তু দুইটা একই জিনিস, একই অর্থবোধক, সেই কারণে এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। কারণ আমি যদি বলি আমি ঘরে যাচ্ছি, বা যদি বলি বাড়ি যাচ্ছি, তাহলে দুইটাই কিন্তু তুমি বুঝতে পারবা যে আমি কোথায় যাচ্ছি, তাই না? তার মানে ঘর এবং বাড়ি দুইটা কিন্তু একই অর্থবোধক। একইভাবে দেখো, বন জঙ্গল, বন বলতেও আমরা যে জিনিসটাকে বুঝি, জঙ্গল বলতেও তো আমরা সেই জিনিসটাকেই বুঝি। বন এবং জঙ্গল একই জিনিস না, যেখানে অনেক গাছপালা থাকে, ঝোপঝাড় থাকে, সেগুলোকে আমরা বলি বন জঙ্গল। তো বনজা, জঙ্গলতা দুইটা একই অর্থবোধক, সেই কারণে এটা কী হবে? সমার্থক দ্বন্দ্ব। তাহলে একই অর্থবোধক দুইটা শব্দ মিলে যদি কোনো দ্বন্দ্ব সমাস হয়, তাহলে সেটা কী হবে? সমার্থক দ্বন্দ্ব সমাস হবে। এরপরে দেখো, আমরা আরও কিছু উদাহরণ দিয়েছি। ছাই পাশ, ছাই বলতেও যা বোঝায়, পাশ বলতেও তাই বোঝায়। টাকা কড়ি, টাকা বলতেও যা বোঝায়, কড়ি বলতেও যা বোঝায়। টাকা মানেও যা, কড়ি মানেও তা। বলে না কিরে কড়ি টড়ি কিছু আছে, মানে টাকা পয়সা কিছু আছে। দেখো, গা গতর, গা মানেও শরীর, গতর মানেও শরীর। মাঠ ময়দান, মাঠ মানেও আমরা যেটাকে বুঝি, ময়দান বলতেও তো যেটা বুঝি খোলা প্রান্তর, তাই না? মাঠ একটা খোলা জায়গা, ময়দান বলতে ওই খোলা জায়গাটাকেই বোঝাই, যেটা একই অর্থবোধক। জন্তু জানোয়ার, জন্তু মানেও যেই ধরনের প্রাণীকে বোঝায়, জানোয়ার বলতেও তো সেই ধরনের প্রাণীকেই বোঝায়। তার মানে এখানে দেখা যাচ্ছে দুইটা একই অর্থবোধক। এরকম একই অর্থবোধক শব্দ থাকলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। তোমরা এর মধ্যে একজন দুইজন একটা দুটা সমাস নিয়ে প্রশ্ন করছো, সেইগুলো ইতিমধ্যে আমাদের এর মধ্যে পাবা, আর একটু পরে পাবা। ঠিক আছে, একটু অপেক্ষা করো। দেখো, এরপরে আমাদের কি আছে? দেখো, বিপরীতার্থক দ্বন্দ্ব। একটু আগে দেখলাম সমার্থক মানে একই অর্থবোধক হবে, আর বিপরীতার্থক মানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত অর্থ হবে। বিপরীত শব্দ তো আমরা চিনি, যদি দুইটা বিপরীত শব্দ মিলে দ্বন্দ্ব সমাস হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে বিপরীতার্থক দ্বন্দ্ব। খেয়াল করে দেখো, ছোট বড়, দেখো ছোট আর বড় দুইটা বিপরীত শব্দ না? ছোট এবং বড় দুইটা সম্পূর্ণ বিপরীত। পাপ পুণ্য দুইটা বিপরীত শব্দ না? পাপ যা, পুণ্য হচ্ছে সম্পূর্ণ বিপরীত জিনিস। সুখ দুঃখ, সুখ এবং দুঃখ সম্পূর্ণ বিপরীত জিনিস। একইভাবে দেখো, আনন্দ বেদনা, আনন্দ এক জিনিস আর বেদনা সম্পূর্ণ আলাদা জিনিস। বাঁচা মরা, বাঁচা আর মরা সম্পূর্ণ বিপরীত জিনিস। আয় এবং ব্যয়, আয় যা, ব্যয় সম্পূর্ণ বিপরীত। ঠিক একইভাবে একটু আগে একজন প্রশ্ন করলে সত্য মিথ্যা, তাহলে এখন খেয়াল করে দেখো তো, সত্য মিথ্যা, তো সত্য আর মিথ্যা দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস না? এরকম যদি দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস মিলে কোনো দ্বন্দ্ব সমাস হয়, সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটাতে তোমাদেরকে আমি 30 সেকেন্ডে একটু বিরতি নিচ্ছি। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাতে চাই, দারুণ একটা জিনিস দেখাতে চাই, একটুখানি খেয়াল করো। একটা খুব ইম্পর্ট্যান্ট এবং সুন্দর জিনিস দেখাতে চাই, ভালো করে খেয়াল করো। ওকে, এখন দেখো, তোমরা যদি তোমাদের পিসি থেকে বা তোমাদের মোবাইল থেকে যদি ব্রাউজারে যাও, ক্রোম ব্রাউজারে যাও বা যে কোনোভাবে গুগলে যাও, গুগলে যে যদি তোমরা সার্চ করো
গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো 10ms লিখে, আমি একটু লিখি, গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো লিখবো কিভাবে, ওখানে লিখবো কিভাবে, খেয়াল করো গুগলে গিয়ে যদি তুমি লেখো 10ms, ভালো করে দেখো, গুগলে গিয়ে যদি তুমি লেখো 10ms, এটা যদি সার্চ করো, সার্চ করলে দেখবা 10 মিনিট স্কুলের এরকম একটা ওয়েবসাইট পাবা। এই ওয়েবসাইটে যদি তোমরা যাও, ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে 6 to 12 বলে একটা জায়গা পাবা, একটা অপশন পাবা 6 to 12। এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে যে এখানে 6 to 12-এর আমাদের যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। যেমন আমাদের HSC 25 অনলাইন ব্যাচ, HSC 25 অনলাইন ব্যাচ ইংরেজি, HSC 25 বাংলা, এরকম আমাদের সবগুলো যতগুলো প্রোগ্রাম আমাদের HSC লেভেলের আছে সবগুলো প্রোগ্রাম কিন্তু তোমরা এই জায়গাটায় পেয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো প্রোগ্রাম, যেই জিনিসটা তোমার প্রয়োজন, তোমার যদি বাংলা প্রয়োজন হয় তাহলে বাংলায় তুমি এনরোল করতে পারো, ইংরেজি প্রয়োজন হলে ইংরেজিতে আলাদাভাবে এনরোল করতে পারো, আইসিটি প্রয়োজন হলে আইসিটি আলাদাভাবে এনরোল করতে পারো, বা বাংলা ইংরাজি আইসিটি একসাথে লাগবে, তুমি একসাথে যে প্রোগ্রামটা আছে আমাদের BEI প্রোগ্রাম সেইগুলোতে তুমি এনরোল করতে পারো। অর্থাৎ তুমি খুব সহজেই কিন্তু 10 মিনিট স্কুলের যে কোনো প্রোগ্রামে খুব সহজে এনরোল করা যায়। শুধু TMS লিখে যদি তুমি এই ওয়েবসাইটটাতে চলে আসো, দেখবা 6 to 12-এ তুমি ক্লিক করলে আমাদের যত ধরনের কোর্স আছে সবগুলো কোর্স কিন্তু তুমি এক জায়গায় পেয়ে যাবে। তোমার পছন্দসই যে কোনো কোর্স তুমি কিন্তু যে কোনো সময় এখান থেকে এনরোল করে ফেলতে পারবে। তো তোমাদেরকে আহ্বান থাকলো তোমরা অবশ্যই তোমাদের যেইটা প্রয়োজন সেই প্রয়োজন মাফিক তোমরা তোমাদের কোর্সগুলোতে এনরোল করে নেবে। ঠিক আছে, আসো আমরা পড়াশোনার মধ্যে চলে যেতে চাই। আমরা ছিলাম হচ্ছে দ্বন্দ্ব সমাসে। খেয়াল করে দেখো, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা পরের অংশে যাই। আমরা 6 নম্বরটাতে আছি একশেষ দ্বন্দ্ব। ভালো করে খেয়াল করো, একশেষ দ্বন্দ্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, একশেষ দ্বন্দ্ব বলছে কি, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অনুসারে সমস্ত পদ নির্ধারিত হয়। এটা তুমি অন্যভাবেও মনে রাখতে পারো, আমি মনে রাখার একটা ট্রিক দিচ্ছি। একশেষ দ্বন্দ্ব সমাস কখন হবে? যখন একটি বহুবচনবাচক পদ থাকবে। একটি বহুবচনবাচক পদ হলে সেটা একশেষ দ্বন্দ্ব হয়। একটি বহুবচনবাচক পদ এর মানে কি? মানে হচ্ছে দেখো, সমাসে তো সাধারণভাবে 2টি পদ থাকে। যেমন আমরা এখানে দেখলাম বাঁচা একটা পদ, মরা একটা পদ, সত্য একটা পদ, মিথ্যা একটা পদ, আনন্দ একটা পদ, বেদনা একটা পদ। দেখো তো, এই যে আমরা, এর মধ্যে কি এরকম 2টা পদ আছে? আমরাকে ভাঙলে আম একটা পদ, রা একটা পদ কি হয় না। তার মানে আমরা এর মধ্যে কিন্তু 2টা পদ নেই, একটাই পদ। আমরা পুরোটা মিলে কিন্তু একটাই পদ, তাই না? আবার ঠিক একেবারে দেখো তোমরা এর মধ্যে কি তোম একটা, রা একটা আছে নাকি? নাই। তোমরা এই পুরোটা মিলে কিন্তু একটাই পদ। এইরকম যদি একটাই পদ হয় এবং সেই পদটা যদি বহুবচন হয়, কীরকম হয়? বহুবচন। দেখো, আমরা বলতে অনেকজনকে একসাথে বোঝাচ্ছে না, আমরা মানে তো এর মধ্যে একাধিক মানুষ আছে। আবার যদি বলি তোমরা, তুমি বললে একজন বোঝায়, কিন্তু তোমরা বলতে তো একাধিক মানুষকে বোঝায়, তার মানে বহুবচন বোঝাচ্ছে। এইরকমভাবে যদি দেখি, একটাই পদ আছে এবং সেটা যদি বহুবচন হয়, একটাই পদ এবং সেটা যদি বহুবচন হয়, তাহলে সেটাকে বলা হবে কি? একশেষ দ্বন্দ্ব। তাহলে এই যে আমরা একটাই পদ এবং এটা বহুবচন, তোমরা একটাই পদ এবং এটা বহুবচন, এরকম হলে সেটা কি হবে? সেটাকে বলা হবে একশেষ দ্বন্দ্ব। এর নামের মধ্যেই দেখো পরিচয় আছে, একশেষ মানে এক পদেই শেষ হয়ে যাবে। যে দ্বন্দ্ব সমাস এক পদেই শেষ হয়ে যাবে, এই যে একটা পদেই শেষ হয়ে গেছে, একটা পদেই শেষ হয়ে গেছে, সে কারণে এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। এখন এর ব্যাস বাক্য কী হবে? দেখো, আমরা এর ব্যাস বাক্য হবে সে, তুমি ও আমি। তার মানে আমরার মধ্যে তো 3 জন আছে, সে আছে, তুমি আছে, আমি আছি, 3 জন আছে। তোমরা এর ব্যাস বাক্য হবে সে ও তুমি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। এই আমরাটা কিন্তু আরেকটা সমাস হতে পারে, সেটা হচ্ছে নিত্য সমাসও হতে পারে।
নিত্য সমাসও হতে পারে। আমরা কিন্তু দুইটা সমাস হয়, একশেষ দ্বন্দ্বও হয়, নিত্য সমাসও হয়। তবে তোমাদের এইচএসসি পরীক্ষায় যদি আমরা শব্দটা আসে তাহলে তোমরা অবশ্যই একশেষ দ্বন্দ্ব দেবে, সে তুমি আমি দেবে ব্যাস বাক্য, ঠিক আছে। আর যখন তোমরা ধরো অ্যাডমিশনে যাবা বা এমন কোনো পরীক্ষা দিবা যেই পরীক্ষায় এমসিকিউ আছে, এমসিকিউ আকারে যদি প্রশ্নটা আসে তাহলে সেখানে অপশনে যদি দেখো একশেষ দ্বন্দ্বও আছে আবার নিত্য সমাসও আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা একশেষ দ্বন্দ্ব উত্তর করবা। দুইটাই থাকলে একশেষ দ্বন্দ্ব উত্তর করবা। আর যদি দেখো যে একশেষ দ্বন্দ্ব নাই তাহলে সেখানে নিত্য সমাস উত্তর করবা। কথা ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, আমরা শব্দটা একশেষ দ্বন্দ্ব হয়, নিত্য সমাসও হয়। তোমাদের এইচএসসিতে যদি আমরা শব্দটা আসে তাহলে তোমরা ওটা উত্তর করবা কি একশেষ দ্বন্দ্ব। আর যদি এমসিকিউ আছে এমন কোনো প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে অপশনে যদি দুইটাই থাকে তাহলে উত্তর হবে একশেষ দ্বন্দ্ব, আর যদি এটা না থাকে তখন উত্তর হবে নিত্য সমাস, ঠিক আছে। খেয়াল করো, এইবার আমরা চলে আসি পরের অংশে। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে আমাদের 7 নম্বর কি হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খেয়াল করো, আমরা জানি আজকে নামাজ আছে। অলুক দ্বন্দ্ব, অলুক মানে কি? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না এমন, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না এমন। তো বিভক্তি লোপ পায় না মানে কি? বিভক্তি থাকবে কি থাকবে না? বিভক্তি লোপ পায় না মানে বিভক্তি থাকবে, বিভক্তি লোপ পায় না মানে কি বিভক্তি থাকবে। তাহলে মনে রাখবা, যেই দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত থাকে সেইগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব। যেই দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত থাকে সেইগুলো কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। খেয়াল করে দেখো, যখন বলছি জলে স্থলে, দেখো তো জলে এখানে একটা এ আছে, স্থলে এখানে একটা এ আছে, তাহলে বিভক্তি যুক্ত আছে, সেখানে অলুক দ্বন্দ্ব। কোলে পিঠে, কোলে দেখো একটা এ আছে, পিঠে একটা এ আছে, এরকম যদি বিভক্তি থাকে তাহলে অলুক দ্বন্দ্ব। খেয়াল করে দেখো, ঘরে বাইরে, ঘরে একটা এ বিভক্তি আছে, বাইরে একটা এ বিভক্তি আছে। এইরকম যদি কোনো দ্বন্দ্ব সমাসের পদগুলোর সাথে বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবগুলো পদেই একই বিভক্তি থাকবে। প্রথম পদটাতে যে বিভক্তি থাকবে দ্বিতীয় পদটাতেও সে একই বিভক্তি থাকবে, ঠিক আছে। আরও দেখো, দেশে বিদেশে, দেশে এ বিভক্তি আছে, বিদেশে এ বিভক্তি আছে, দুধে এ বিভক্তি আছে, ভাতে এ বিভক্তি আছে, খালে এ বিভক্তি আছে, বিলে এ বিভক্তি আছে। এইরকম যদি দ্বন্দ্ব সমাসের পদগুলোতে কোনো বিভক্তি থাকে তাহলে সেগুলো কি হয়ে যাবে? অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে আমাদের সবশেষ যেটা বহুপদী দ্বন্দ্ব। দেখো নামের মধ্যেই কিন্তু পরিচয় আছে, বহুপদী দ্বন্দ্ব নামের মধ্যেই পরিচয় আছে। বহুপদী মানে বহু পদ থাকবে যে দ্বন্দ্ব সমাসের। এখন আমরা জানি সমাসে সাধারণত দুইটা পদ থাকে, তাই না? একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তো তাহলে সমাসে সাধারণত দুইটা পদ থাকে, কিন্তু কোনো দ্বন্দ্ব সমাসে যদি দুইয়ের অধিক পদ থাকে, অর্থাৎ কমপক্ষে 3টা পদ যদি থাকে তাহলে সেই দ্বন্দ্ব সমাসটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। এই দেখো বলছি, 3 বা বহু পদ মিলে যেই দ্বন্দ্ব সমাস হয় সেটা হবে বহুপদী দ্বন্দ্ব, ঠিক আছে। খেয়াল করে দেখো, আমরা যখন বলছি স্বর্গ মর্ত পাতাল, স্বর্গ মর্ত পাতাল, কয়টা পদ? 3টা পদ। ইট কাঠ চুন সুরকি, ইট কাঠ চুন সুরকি, কয়টা পদ? 4টা পদ। ঠিক একইভাবে দেখো, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, 5টা পদ আছে। ঠিক একইভাবে দেখো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 6টা পদ আছে। এইরকম যদি দুইয়ের অধিক পদে কোনো দ্বন্দ্ব সমাস হয় তাহলে সেটা কি হবে? সেটা আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস হবে, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করে দেখো, এছাড়া আমরা বলছি আরও কয়েকটি উপায়ে দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে, যেমন 2টা বিশেষ্য পদের দ্বন্দ্ব হতে পারে, বিশেষণ পদ মিলে হতে পারে, 2টা ক্রিয়াপদ মিলে হতে পারে, আবার 2টা সর্বনাম পদ মিলেও কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন আমরা 2টা সর্বনাম মিলে আমরা যেমন দেখলাম, একটু আগে দেখলাম সে ও তুমি, তোমরা, সে আর তুমি, 2টা সর্বনাম পদ। ক্রিয়া দিয়েও আমরা দেখেছি দেখা ও শোনা, দেখা শোনা, দেখাও একটা ক্রিয়া, শোনাও একটা ক্রিয়া। 2টা বিশেষণ পদ, যেমন সত্য মিথ্যা, আমরা দেখলাম না, সত্য একটা বিশেষণ, মিথ্যা একটা বিশেষণ পদ। 2টা বিশেষ্য পদেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন আমরা যখন বললাম মা বাবা, মাও একটা বিশেষ্য পদ, বাবা একটা বিশেষ্য পদ। কথা ক্লিয়ার? তাহলে মনে রাখবা যে যেই দ্বন্দ্ব সমাসে 2-এর অধিক পদ থাকে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস হয়। আর
দ্বন্দ্ব সমাস অনেকভাবে গঠিত হতে পারে, বিশেষ্য পদ মিলে গঠিত হতে পারে, দুইটা বিশেষণ দিয়ে হতে পারে, দুইটা ক্রিয়া মিলে হতে পারে, দুইটা সর্বনাম মিলে হতে পারে, যে কোনো পদেরই কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখো, আমাদের কিন্তু মোটামুটি আজকের ক্লাসটা কিন্তু প্রায় শেষ। এখন আমি তোমাদের কাছে একটু জানতে চাই, আজকের ক্লাসে আমরা এতক্ষণ যা যা শিখলাম এইটুকু তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একটুখানি জানাও। আজকে ক্লাসে যা যা শিখলাম পুরোটা বুঝতে পেরেছো কিনা একটুখানি জানাও। ক্লিয়ার, রিমন বলছে ক্লিয়ার, ওকে। একে বিশ্বাস, ওকে। সবাই বলছে ক্লিয়ার আছে, বাহ, চমৎকার চমৎকার। নাইমা, সিয়াম, মৃদুলা, সাবিহা, সমাপ্তি, নূরজাহান, নাসরিন, বাহ, শ্যাম, নীরব, তাসমি, সুনয়না, বাহ, খুবই চমৎকার। আচ্ছা, নীরব বলছে ওকে, হ্যাঁ যেটুকু পেয়েছি সেটুকু তো ক্লিয়ার, তাই না? ওকে, তাহলেই হবে। আমরা আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা সমাসের প্রত্যেকটা প্রকারভেদ আমরা অসংখ্য উদাহরণ দিয়ে কিন্তু আমরা দেখব। সামনে এই ক্লাসগুলো আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ কি? কারণ দ্বন্দ্ব সমাস তো আমাদের অপেক্ষাকৃত একটু সহজ, তাই না? দেখলে বোঝা যায়। কিন্তু কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী এইগুলোতে অপেক্ষাকৃত একটু দ্বন্দ্ব সমাস থেকে একটুখানি কঠিন। তো সেইগুলো আমরা সবই একদম তোমাদের বইতে যত উদাহরণ আছে সব উদাহরণ আমরা ভেঙে চুরে চুরমার করে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি সমাস আমাদের একদম পানি পানি হয়ে যাবে তোমরা যদি এই 5টা ক্লাস আমাদের করো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস সবাই নিশ্চয়ই জানো যে আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল ঠিক 11টায় তোমাদের সমাসের পার্ট 2 হবে। সুতরাং কেউ লেট করবে না, যার যা কাজ আছে সব কাজ ফেলে রেখে একেবারে ফ্রি হয়ে চলে আসবে আগামীকাল ঠিক 11টায়। আমাদের এই জায়গাটাতেই ক্লাসগুলো হবে, এই প্ল্যাটফর্মে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।